গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। রেডিও মিলনের আজকের নিবেদন অভিক অর্জুন দত্তের লেখা উপমন্যু সিরিজের কাহিনী শেষের কবিতা। উপন্যাসটি 2024 সালের 1 জানুয়ারি বসাক বুক স্টোর্স থেকে প্রথম প্রকাশিত হয়। লেখক শ্রী অভিক অর্জুন দত্ত এবং বসাক বুক স্টোরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অভিক অর্জুন দত্তের উপমন্যু সিরিজের কাহিনী শেষের কবিতা। আজ প্রথম পর্ব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, খুন হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরুণ কুমার মুখোপাধ্যায়। নিজের ঘরে তার মৃতদেহ পাওয়া গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রবি সংখ্যায় তিনি লিখেছিলেন তার মৃত্যুর সময় যেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গানটা বাজানো হয়। মৃতদেহ উদ্ধারের সময় তার মোবাইলে ঠিক এই গানটাই বাজছিল। শিল্পীকে তার শয়নকক্ষে নৃশংসভাবে কপালে গুলি করে খুন করা হয়েছে। শিল্পীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ফুলগুলো রাখা টেবিলের ওপর, মিষ্টির প্যাকেটটাও। আজ 30শে সেপ্টেম্বর। খানিকক্ষণ আগে ফেয়ারওয়েল হয়ে গেছে। আগামীকাল থেকে উপমন্যু মুক্ত। চোখ খুলে ফুল আর মিষ্টির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। কি অদ্ভুত একটা সময় আসে মানুষের জীবনে। সবকিছু থেকে বিদায় নিতে হয়। তার রিটায়ারমেন্ট হয়ে গেল। এই তো সেদিনই জয়েন করলেন। কত কাজ শেখা। বিশ্বাস সাহেব ক্রিমিনাল সাইকোলজি বোঝাতেন গল্পের মতো করে। একজন ক্রিমিনাল কেন খুন করবে, খুন মানে কি। কোনো কোনো ক্ষেত্রে খুন হলো অপরাধের শেষ পর্যায়। এক একটা ধাপ পেরিয়ে তবে আসে। সব ধাপের পরের ধাপ হলো মানুষের মৃত্যু। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে দিচ্ছে। কেউ বিস্তর প্ল্যান করে, আবার কেউ মানুষ মারার আগে দুবারও ভাবে না। এ বিষয় কি আর একদিনে বুঝে ওঠা সম্ভব? বসাক স্যার কল করেছেন। উপমন্যু অভ্যস্ত হাতে ফোনটা তুলে রিসিভ করলেন। হ্যাঁ বলুন স্যার। আমার চেম্বারে একবার আসবেন তো? শিওর স্যার। ফোন রেখে বসাক সাহেবের চেম্বারের দরজায় টোকা মেরে দরজা খুলে প্রবেশ করলেন তিনি। বসাক তাকে দেখে বললেন, অরুণ মুখার্জির খবরটা শুনেছেন? না, কি হয়েছে? আপনি ফেয়ারওয়েল নিয়ে বিজি ছিলেন। এই তো কিছুক্ষণ আগে ভদ্রলোকের লাশ পাওয়া গেছে নিজের ঘরে। কপালে গুলি করেছে ভাবুন। প্যাথেটিক। কথা সেটা নয়, কথাটা হলো আমাকে উপরমহল থেকে ফোনে নির্দেশ দেওয়া হলো কেসটা যেন আপনাকে দেওয়া হয়। আমাকে? আমি তো আজ রিটায়ার করলাম স্যার। বাড়িতে বসে থাকবেন? আজ না হয় বাড়ি যাওয়ার পথে একবার দেখে যান। অরুণ কুমার মুখোপাধ্যায় এত বিখ্যাত ছিলেন? তা ছিলেন, তবে ওর প্রাক্তন স্ত্রী আরও বিখ্যাত। ওর বিবাহ বিচ্ছেদের মামলাটাও কুখ্যাত বা বিখ্যাত। আপনার রক্ত ফুটছে না উপমন্যু? আপনার মতন লোক কি করে এত সব শোনার পরে উত্তেজিত হচ্ছে না? লাশ পোস্টমর্টমে গেছে? গেছে। কে কে থাকে ও বাড়িতে? কেউ না, উনি একাই থাকতেন। একাধিক নারী সঙ্গ ছিল। নারী সঙ্গের খবরটা কে বললো আপনাকে? খবরেই তো বলে যাচ্ছে। এখন সেলেব যুগ। এক্স ওয়াইয়ের সাথে প্রেম করছে খবর, ওয়াই এক্সকে ছাড়তে পারছে না খবর, জেড এক্সকে দখল করে ফেলছে খবর। সেটা নিয়ে চর্চা হলো কি হলো না, আর একটা বিচ্ছেদের খবর এসে বাজার গরম করে দিচ্ছে। এই কেসগুলোয় আপনি সেরা বোস। আপনি না দেখলে ডিপার্টমেন্ট কানা হয়ে যাবে। বুঝছেন না কেন? লাহিড়ী সবে জয়েন করেছে, আপনি ওকে নিয়ে যান। উপরালা বলেছে বেস্ট লোক চাই। আপনি ছাড়া বেস্ট লোক কে আছে বলুন তো আমার হাতে? আমাকে কি শান্তিতে রিটায়ারও করতে দেবেন না? বসাক বেল বাজালেন।
পিয়ন এসে ঘরে ঢুকতেই বললেন, লাইরিকে পাঠাও। বসাক টিভি চালালেন। টিভিতে বলে চলেছে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আমার যাবার বেলায় পিছু ডাকে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। প্রতিটিরই বিক্রি বেড়ে গেছে, বাড়ছে ডাউনলোডও। কে মারলেন অরুণ মুখার্জিকে? কেনই বা মারলেন? তার স্ত্রী ঋতুপর্ণা মুখার্জি মুখে কুলু পেটেছেন কেন? আমাদের সাংবাদিক অতনু এই মুহূর্তে ঋতুপর্ণার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছেন। কত উঁচু ফ্ল্যাটে থাকেন ঋতুপর্ণা দেখুন। আপনি ঘরে দরজা এঁটে বসে থাকতে পারেন না ঋতুপর্ণা? দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। ঋতুপর্ণা, আপনি কি বলতে চাইছেন আপনার বড়ই জ্বর? তা হতে পারে না, আপনাকে কিছু বলতেই হবে। আপনার হাজবেন্ডকে আপনি মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের চ্যানেলে ঋতুপর্ণার ফ্ল্যাটে ওর আগের একটা ইন্টারভিউ। ঋতুপর্ণার ঘরের ভেতর রবীন্দ্রনাথের একটা বড় ছবি আছে। তিনি রবীন্দ্রনাথের ছবি কেন রেখেছেন? তাহলে কি স্বামীর রবীন্দ্র গান তার মনে প্রভাব ফেলেছিল? গান প্রভাব ফেললে স্বামীকে ফাঁসালেন কেন তিনি? সানশাইন কাচ্চি ঘানি সর্ষের তেল প্রযোজিত কে মেরেছে কে দিয়েছে গাল অরুণ মুখার্জিকে আজ রাত 8টায় ঘন্টা খানিক সঙ্গে আমি জানাবো কাদের ওপর সন্দেহ করা হচ্ছে, কে মেরেছে। এরাই তো আছে স্যার, আমাকে কি দরকার? দরজায় টোকা পড়ল। বসাক সেদিকে তাকিয়ে বললেন, এসো। লাহিড়ী প্রবেশ করলেন। উপমন্যু দেখবে কেসটা, ওনাকে নিয়ে যাও। লাহিড়ী অবাক চোখে উপমন্যুর দিকে তাকাতে উপমন্যু কাঁধ ঝাঁকালেন। ঢেকি হয়ে গেছি, ঢেকি। তবে বসাক সাহেব মনে হয় আমাকে স্বর্গেও যেতে দেবেন না, এইখানেই ধান ভানতে হবে। চলো চলো। 4 বছর আগের কথা। ড্রয়িং রুমে অরুণের ছাত্রছাত্রীরা এসেছে। বেডরুমে ঋতু তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছিলেন। বেরোতে হবে, একটা স্ক্রিন টেস্ট আছে, বড় ব্যানারের কাজ। তাঁর আর শালিনীর মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে। রথিন অবশ্য হোয়াটসঅ্যাপে ইঙ্গিতটা দিয়ে রেখেছে। ঋতুর দিকেই পাল্লা ভারী, তবে টেনশনটা অন্য জায়গায়। শালিনীর একটা পলিটিক্যাল হোল্ড আছে, সেটা কাজ করতে শুরু করলে ঋতুকে নাও নিতে পারে। অবশ্য এখন ঋতু অত ভাবতে রাজি নন। যে করেই হোক টেস্টটা ভালো করে দিতে হবে। কাজ ভালো হলে পলিটিক্যাল হোল্ড থেকেও তখন কোনো লাভ হয় না। যে কোনো দিন তিনি শালিনীর থেকে অনেকখানি এগিয়ে থাকবেন। আয়নায় নিজেকে দেখে হাসলেন ঋতু। শালিনী কেন, তার দিনে তাকে কেউ হারাতে পারবে না। তিনিই সেরা। কাজটা করা শুরু করুন, যে কেউ তার সামনে এলে জাস্ট উড়ে যাবে। ঋতু দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন। নখ শুনে খুললেন। অরুণ গম্ভীর মুখে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ঋতু জিজ্ঞেস করলেন, কি হলো, দরজা বন্ধ করলে কেন? অরুণ পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে খাটে বসলেন। সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। কেন স্মোক করছো এখানে? তুমি তো জানো আমার কি প্রবলেম হয়। পৃথ্বী একটা ছবি পাঠালো হোয়াটসঅ্যাপে। কি ছবি? তুমি এই যে বাড়ি থেকে বেরিয়ে যাও, গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলো। কেন বলো তো? তুমি বলেছিলে বাড়ির স্বাধীনতা বজায় রাখবে, ভদ্র বাড়ির বউয়ের মতো থাকবে, কিন্তু তা তো তুমি থাকছো না। আমি অভিনয় করি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি বাড়ি থেকে যে ড্রেস পরে বেরোবো সেই ড্রেস পরে অভিনয় করব? তুমি কি জানো না ওখানে কি ড্রেস পরতে হতে পারে? সেটা নিয়ে ইস্যু ক্রিয়েট করছো কেন? ইস্যুর তো কিছু নেই, আমি পারমিশন দেব না। সেক্ষেত্রে তুমি যাবে না। কোথায় যাব না? ওই বেশ্যাবৃত্তি করতে। ঋতু থমকে গেলেন। অরুণের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বললেন, এই ভাষাটা কেন ব্যবহার করলে তুমি? বেশ করব। আমি চাই না তুমি জামা কাপড় খুলে ওসব করো। তোমাকে সংসার করার জন্য বিয়ে করেছি। যেভাবে আর 5টা মেয়ে সংসার করে সেভাবে সংসার করো। আমি কিন্তু তোমার পোশাক কৃতদাসী নই, হ্যাঁ? সুতরাং এসব কথা অন্য কাউকে বলো। আমি যাব যখন বলেছি তখন আর দ্বিতীয় কোনো কথা আমি শুনতে রাজি নই। ওয়েল দেন গো টু হেল। যে বাড়িতে রবীন্দ্রসঙ্গীত চর্চা হয় সে বাড়ির বউ বাইরে গিয়ে ছেনালি করে আসবে, তা তো হয় না। রাগের মাথায় ঋতু রীতিমতো কাঁপছিলেন, কিন্তু অরুণের সেদিকে নজর গেল না। তিনি আগের মতোই আস্ফালন করে চললেন। যাও, যেখানে যাবে যাও, বাবুদের সামনে কাপড় খুলে দাঁড়াও,
টাকা ছুঁড়ে মারবে তারা তোমার শরীরে, তাতেই তোমার অর্গাজম হবে, তাই না? তুমি আর এবাড়ির বউ কেন হবে? তুমি হলে 12 মাল, 12 লোকে তোমায় চেটে পুটে খাবে। প্লিজ যাও যাও, আমি আর নিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি কোথাও যাব না, ঘরে থাকবো, হয়েছে? তবে দেখলে তো, কড়া ওষুধ দিলে কেমন সহজে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এটা কি অত কঠিন ছিল? যাকগে, আমি ক্লাসে গেলাম, তুমি একটু গড়িয়ে নাও। বিকেলে না হয় আমরা কোনো হলে গিয়ে একটা মুভি দেখে আসবো, কেমন? ব্যাগের ভেতর থেকে ঋতুর ফোন বাজছে। ঋতু ধরলেন না। 2 হাতে মাথা চেপে বসে আছেন তিনি। ফোনটা যেন থামছেই না, বেজেই চলেছে। বিরক্ত হয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে ধরলেন। হ্যাঁ, কিরে, কি হয়েছে? ফোন ধরছিস না কেন? এই তো ওয়াশরুমে ছিলাম, বলো কি বলবে? কাস্ট ফাইনাল হয়ে গেছে, তোকে আর টেস্ট দিতে হবে না। মানে? আরে তোকেই ফাইনাল করা হয়েছে, তোকে জানিয়ে দিতে বললো। শিডিউল, স্ক্রিপ্ট সব মেল করে দেবে হাউস থেকে। খাইয়ে দিস কিন্তু, পার্টি চাই। হ্যাঁ, রাখলাম এখন। রথিন্দার গলায় উল্লাস, কিন্তু ঋতু ক্লান্ত হয়ে ফোনটা কেটে দিলেন। কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে, আর না। স্যার, অরুণ কুমারের গান শুনেছেন? জিজ্ঞেস করলেন লাহিড়ী। গাড়ি চলছে, তারা অরুণ কুমারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, ভালোই লাগতো। আমার সবার গানই ভালো লাগে। আমি তো ভেবেছিলাম এবার সারাদিন ঘরে শুয়ে থাকবো আর গান শুনবো। স্যার তার সুযোগও দিলেন না। সে আপনি যাই বলুন, আমরা জুনিয়ররা কিন্তু জানতাম আপনাকে এত সহজে ছুটি দেবে না। ডিপার্টমেন্টের আপনাকে দরকার স্যার। উপমন্যু ক্লান্ত চোখে জানালার বাইরে তাকালেন। কথাটা খুব একটা খারাপও লাগার কথা নয় তার। কি করবেন বাড়িতে বসে সারাক্ষণ? বরং কোনো কিছুতে ব্যস্ত থাকলে কাজের কাজ হবে। বাড়িতে থাকলে শরীর একেবারে বসে যাবে, মরেও যেতে পারেন। ডিপার্টমেন্টে অমরদা বলে একজন ছিলেন, হঠাৎ করেই অসুস্থ হয়ে চলে গেলেন ভদ্রলোক। কেউ কেউ বলে লং কোভিডে মারা গেছেন। কার কথাই বা শুনবেন? কে যে ঠিক বলছে তা কেউই জানে না। মানুষের জীবনের কোনো দামই নেই, আজ আছে কাল নেই। ঘরে বসে থাকার থেকে কাজে ব্যস্ত থাকাই ভালো। আচ্ছা লাহিড়ী, অরুণ কুমারের বাড়ির ডিটেলস কিছু নিয়েছো? হ্যাঁ, বাড়িতে কেউ থাকতো না স্যার। কাজের লোক এসে মৃতদেহ উদ্ধার করেছে। বলছে একটা গানই নাকি বেজে যাচ্ছিল। আর কি বলেছে কাজের লোক? কে কে আসতো? সে থাকাকালীন তেমন কেউ আসেনি। তাও আপনি একবার জিজ্ঞাসাবাদ করে নেবেন, আমি থাকতে বলেছি। ঠিক আছে। ফরেন্সিকের কাজ ঠিক করে হয়েছে তো? হ্যাঁ, ওই তাপস রায়দা দেখছেন কেসটা, আপনি কথা বলে নিতে পারেন। দেখছি কি করা যায়। আপাতত বাড়ি সিল করে দেওয়া হোক, আমরা ছাড়া কেউ যেন না ঢোকে। অলরেডি করে দিয়েছি স্যার। গুড জব। উত্তরসূরিরা যথেষ্ট রেসপন্সিবল দেখে ভালো লাগছে। না না, কি যে বলেন স্যার, এটা তো রুটিন। হ্যাঁ, এই রুটিন কাজটাই কতজন করে না আজকাল। বারবার ওপরের ডিসিশনের জন্য বসে থাকে। সঙ্গে সঙ্গে অ্যাকশন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে একজন অফিসারের, নইলে সমস্যায় পড়তে হবে। আচ্ছা, অরুণ কুমারের বাড়িতে কেউ থাকে না বললে বাবা মা দুজনেই কি মৃত নাকি? হ্যাঁ, পৈতৃক বাড়িতে একাই থাকতেন ভদ্রলোক। ঋতুপর্ণার সঙ্গে ডিভোর্সের পর আরও একা হয়ে গেলেন। তবে একেবারে নারী বর্জিত জীবন ছিল ব্যাপারটা সেরকম নয় স্যার। এই মুহূর্তে 2জন মহিলার নাম জানা গেছে যাদের সঙ্গে ওর নিয়মিত যোগাযোগ ছিল। ফোন পাওয়া গেছে তো? হ্যাঁ। চ্যাট ট্রান্সক্রিপ্ট উদ্ধারের জন্য দিয়ে দাও। সেসব শুরুতেই করে দেওয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে স্যার। সন্ধ্যের মধ্যে মেল করে দেবো আপনাকে। চ্যাট থেকে 2জন মহিলার নাম জেনেছো বললে? হ্যাঁ, কি বলবো স্যার, সে রীতিমতো রগরগে ব্যাপার আর কি। রগরগে শব্দটা কেন বললে? এই টার্মটা ইউজ না করার চেষ্টা করো।
একবারে নিরপেক্ষ জায়গা থেকে বিচার করে দেখো একজন কি পরিস্থিতিতে আরেকজনের সঙ্গে ওইভাবে কথা বলবে। একাকিত্ব থেকে করতে পারে, হতাশা থেকে করতে পারে, বা যেভাবেই করুক, শুরু থেকে আমরা সেটাকে কোনো একটা বিশেষণ দিয়ে দাগিয়ে দেব না। ঠিক আছে স্যার, মাথায় থাকবে। অরুণের বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো। অনেকটা জায়গা জুড়ে বাড়ি। নাম শেষের কবিতা। গেটের বাইরে মিডিয়া দাঁড়িয়ে আছে। উপমন্যুকে নামতে দেখে সবাই ছুটে এলো। সি নিউজের অনামিকা বলল, স্যার আপনাকে স্পেশাল এক্সটেনশন দেওয়া হয়েছে এই কেসটার জন্য, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করেছেন? সবই তো তোমরা জেনে গেছো। অ্যাকসেপ্ট করেছে কিনা সেটাও নিশ্চয়ই জানো, আর আমাকে আলাদা করে জিজ্ঞেস করছো কেন? প্লিজ স্যার, এটাও তো একটা নিউজ। পরে দেখছি, আপাতত আমাদের কাজ করতে দাও। সংবাদপত্রের পুষ্পল বাড়ির প্রাচীরের ভেতরে ঢুকে গিয়েছিল। তাকে বের করা হলো। উপমন্যুর শ্বাস ছাড়লেন। এতক্ষণে কে খুনি এরা সেটাও একটা কিছু ঠিক করে মিডিয়া ট্রায়াল অলরেডি শুরু করে দিয়েছে নির্ঘাত। সঙ্গে লাহিড়ির ভাষায় রগরগে কাহিনী। খবর বিক্রির সঙ্গে তার অবসরের দিনটাও সুন্দর বিক্রি হবে। মিডিয়ার এই আগ্রাসন জয়েনিংয়ের দিন ভাবতে পারেননি উপমন্যু। লাহিড়িকে নিয়ে অরুণের বাড়িতে ঢুকলেন তিনি। একটা ঘরে নিয়ে গিয়ে লাহিড়ি বললেন, এই যে স্যার, এইখানেই সদর দরজা দিয়ে ঢুকে ড্রয়িং রুমের বাঁদিকের দরজা খুললে এই ঘরটায় আসা যায়। ঘরে ঢোকার অন্য কোনো পথ নেই, এই একটাই। যে খুন করেছে সে এই ঘরে ঢুকে গুলি করে আবার এই একই পথে বেরিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসুক। লাশ কখন উদ্ধার হয়েছে? বেলা 11:30 নাগাদ। ঠিকে কাজের মেয়েটা এসে দেখছে দরজা খোলা, মেঝের ওপর উনি পড়ে আছেন আর মোবাইলে গান বাজছে। উপমন্যু খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটা দেখতে দেখতে বললেন, আচ্ছা, এই অরুণবাবুর রিসেন্ট অ্যালবামের সেলস রিপোর্ট কেমন? হতাশাজনক স্যার, চলেনি। কোনো সিনেমাতেও প্লেব্যাক পাচ্ছিলেন না আজকাল। প্রোগ্রাম কয়েকটা পাচ্ছিলেন, কিন্তু অতিরিক্ত মদ খাওয়ার জন্য পরের দিকে সেগুলোও বন্ধ হয়ে যায়। কিছু ফিক্সড ডিপোজিট ভেঙেছিলেন শেষের দিকে। একাকিত্ব লাহিড়ি, একাকিত্ব ভয়াবহ একটা জিনিস। আচ্ছা, এই বাড়িতে তো সিসিটিভি নেই, রাস্তায় কিছু আছে? না, মোড়ের মাথায় আছে। এই বাড়ির সামনে কিছু নেই। তাতে হবে, তাতে হবে। আর ওইদিকে কি হলো আবার? লাহিড়ি বেরিয়ে গিয়ে দেখে এসে বললেন, ঋতুপর্ণা এসেছেন। হয়ে গেল স্যার। হবে কেন? ভালোই তো হয়েছে। একটা প্রশ্ন করে নিই, নইলে আবার ওর বাড়িতে যেতে হতো। আচ্ছা স্যার, ওর এখানে আসা কি ওর উপর থেকে সন্দেহের তীর যাতে সরে যায় তার চেষ্টা? হতে পারে, আবার নাও হতে পারে। আগে থেকেই আমরা কিছু ভাববো না, রাইট? রাইট স্যার। মিডিয়া ট্রায়াল, হ্যাঁ? মিডিয়া নিজেই ঠিক করে ফেলে কে দোষী। নিজেদের মতো গল্প পরিবেশন করতে শুরু করে দেয়। কখনো এটা প্রোপাগান্ডা তৈরির জন্য করা হয়। কোনো রাজনৈতিক দলের ফান্ড থেকে সাহায্যপ্রাপ্ত মিডিয়া যখন এই কাজ করে, তখন সেটা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। নোটপ্যাডে এটুকু লিখে চুপ করে বসে আছেন উপমন্যু। পিয়ালি রুটি তরকারির প্লেটটা সামনে দিয়ে বললেন, খেয়ে নাও শিগগিরি, নইলে দেখা যাবে আবার ফোন এসে গেছে, তুমি আবার দৌড়বে কোথায়। ভাবলাম আজ অন্তত নিস্তার পাবে। উপমন্যু হাত ধুতে উঠলেন। আজকাল সময় নিয়ে হাত ধুতে হয়। মাঝে মাঝে মনে হয় তার হাতেও রক্ত লেগে আছে। চাকরিতে ঢোকার প্রথম দিকে এইরকম হতো। কোনো লাশ দেখে এলে খেতে পারতেন না। অনেক কষ্টে সে জিনিস সেরেছিল। এতদিন ছিলও না, দিন কয়েক হলো আবার ফিরে এসেছে। এখন আবার সেরকম মনে হয়। হাত ধুয়ে টেবিলে বসলেন তিনি। অরুণ মুখার্জির গান শোনো? না, শুনি না। তোমার মাথায় এবার অরুণ মুখার্জি ঢুকেছে না? উপমন্যু আর কোনো কথা না বলে চুপ করে খেতে শুরু করলেন। পিয়ালি টিভি চালালেন। সঞ্চালক বেশ রসিয়ে রসিয়ে অরুণ ঋতুর ডিভোর্স বর্ণনা করছে। পিয়ালি টিভিটা বন্ধ করে দিয়ে বললেন, দয়া করে জানিয়ে দাও নৈনিতাল যাওয়া হচ্ছে না হচ্ছে না? কেন হবে না? মেয়েটা অনেক আশা করে বসে আছে। ওসব নিয়ে ভেবো না, গোছগাছ শুরু করো। কি গোছাবো? একটা ভালো সোয়েটার আছে? শহরে শীত পড়ে কোথায় আর? বেশ তো, কিনে নাও। তুমি যাবে ভাবলাম।
এখন নিশ্চয়ই পাবো না তোমায়। কে বলেছে পাবে না? কাল যাবো নিউ মার্কেটে, সব হবে। আর একটা রুটি দিই? দাও। হ্যালো, আমি ঋতুপর্ণা বলছি অফিসার। বলুন ম্যাডাম। আপনি কি কোনোভাবে মিডিয়াটা কন্ট্রোল করতে পারবেন? আমি আর নিতে পারছি না। আপনাকে আইনি ব্যবস্থা নিতে হবে, আমাদের এক্ষেত্রে হাত পা বাঁধা। আমি দুঃখিত, আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আশা করি আপনি কিছু মনে করেননি। অ্যাকচুয়ালি আমার মাথা না কাজ করছে না, মনে হলো আপনি এ ব্যাপারে আমাকে হেল্প করতে পারবেন। ফোনটা কেটে দিলেন অভিনেত্রী। শেষের কবিতায় ঢুকে সরাসরি ঘরের ভেতরে চলে এসেছিলেন ঋতুপর্ণা। অরুণের ঘরের সামনে চুপ করে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। সম্বিত ফিরতে উপমন্যুকে বলেছিলেন, খুনি তাহলে? আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আমার মুম্বাই যাওয়ার কথা ছিল, 7 দিনেই শ্যুট। ক্যান্সেল করব? পোস্টপোন করা গেলেই ভালো হয়, আপনার না থাকাটা অনেক প্রশ্ন তুলে দেবে। ওই সঙ্গীতাই ওকে খেলো, আমি জানি। ব্লাডি পিচ। লাহিড়ী চমকে উপমন্যুর দিকে তাকালেন। সঙ্গীতাকে? সঙ্গীতা রায় আমার সঙ্গে একটা মেগাই কাজ করেছিল, প্রায়শই ঝগড়া লেগে থাকতো। তখন আমাদের সেপারেশন চলছে, ওকে আমি দেখতাম কারণে অকারণে আমার সামনেই স্পিকারে অরুণকে ফোন করতো। কোনো দরকার ছিল না, জাস্ট আমাকে দেখাবার জন্য করতো। আমার মাইগ্রেন। আপনার একটা স্টেটমেন্ট নেওয়ার ছিল ম্যাডাম, এখন দিতে পারবেন? কাল দিলে চলবে? ভীষণ টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি, একটা সময় এ বাড়িতেই ছিলাম তো। লাহিড়ী কিছু একটা বলতে যাচ্ছিলেন, চোখের ইশারায় তাকে কিছু বলতে বারণ করে উপমন্যু বলেছিলেন, ঠিক আছে, আমি আপনার সঙ্গে কাল কথা বলে নেব। আমার ফোন নাম্বারটা রাখুন, কোনো কথা বলার থাকলে আমাকে ফোন করবেন। আমার মিডিয়াকে ভীষণ ভয়, সবসময় ভেবেছি আমাকে নিয়ে যেন কোনোদিন বিচার সভা না বসে। সেই বসেই গেল, যেটা ভয় পেতাম সেটাই হলো দেখুন। ভয় পাবেন না, আপনি দোষী না হলে ভয় পাবার বিন্দুমাত্র কোনো কারণ নেই। আপনি বরং এখন চলে যান ম্যাডাম, কাল আপনার স্টেটমেন্টটা আমরা নিয়ে নেব। থ্যাঙ্কস বলে রোদ চশমাটা পরে বেরিয়ে গিয়েছিলেন তিনি। ঘুম থেকে উঠে জানালা খুলে রাস্তার গাড়ি চলাচল দেখছিলেন উপমন্যু। অবসরের পরের দিন হিসেবে মস্তিষ্ক চিন্তাহীন থাকার কথা ছিল আজ, কিন্তু হচ্ছে না। মস্তিষ্ক সচল রাখতে হবে। লাহিড়ী মেসেজ করেছেন, সকাল সকাল তার গাড়িতে তুলে নেবেন। ঋতুপর্ণার সার্কুলার রোডের ফ্ল্যাটের সামনে মিডিয়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের লুকিয়ে যাওয়া সম্ভব হবে না। মিডিয়ার সামনে দাঁড়াতে আজকাল ক্লান্তি লাগে তার। তিনি যা বলবেন এরা তো তা দেখাবে না, এরা যা শোনাতে চাইবে শুধু সেটুকুই দেখাবে। কত কথাই তো বলেন, সব তো আর দেখায় না, অনেকটা কেটে দেয়। সমস্ত বিরক্তির উদ্রেক সেখান থেকেই হয়। এদের উদ্দেশ্য প্রণোদিত উস্কানিতে যে কত সমস্যা তৈরি হয় তার ঠিক নেই। একটা সময় দুটো টার্ম শিখেছিলেন, কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল। মিডিয়া আজকাল দ্বিতীয়টা হয়ে দাঁড়িয়েছে। এরা বুঝবে না যে একজন মৃত ছেলের মায়ের কাছে গিয়ে আপনার কেমন লাগছে বলাটা অনুচিত নয়, অন্যায়। উপমন্যু তৈরি হয়ে বেরিয়ে দেখলেন তাতান মর্নিং ওয়াক থেকে ফিরেছে। তাকে দেখা মাত্রই বলে উঠল, ঋদ্ধিমা মনীষা মেসেজ করেছে, তোমাকে নাকি টিভিতে দেখেছে। তুই দেখিসনি? আমি অ্যাপে দেখে নেব, সবই তো অ্যাপে পাওয়া যায়, দেখে তোমাকে আমি ফিডব্যাক দিয়ে দেবো। দেখতে কেমন লাগছে সেটা বড় ব্যাপার না রে মা, কেস সলভ করাটা বড় ব্যাপার। আরে ওটা তো তোমার বাঁ হাতের খেল, ও তুমি ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সবই তোর বাবার বাঁ হাতের খেল। ওই বাঁ হাতের খেল দেখাতে গিয়ে বেড়াতে যাওয়া মাথায় উঠেছে। দিন 15 হাতে আছে তো, বাবা তার আগেই কেস সলভ করে দেবে, তুমি চাপ নিও না। কি গো, পারবে? বাইরে গাড়ির হর্ন শোনা গেল। লাহিড়ী এসে গেছেন। উপমন্যু জুতো পরা হয়ে গিয়েছিল। বললেন, অর্জুনকে নরক দর্শন করতে হয়েছিল কেন জানো? তাকে জিজ্ঞেস করা হয়েছিল গোটা কৌরব সেনা কতদিনে ধ্বংস করতে পারবে। যেটা গর্ব করে বলেছিল, বাস্তবে দেখা গেল সেটা হয়নি।
অহেতুক অহংকার করে এসব বলার কোনো মানে হয় না। অত আমি বুঝি না বাপু, নৈনিতাল মিস না হলেই আমি খুশি। হাসতে হাসতে উপমন্যু বেরিয়ে গেলেন। লাহিড়ী ড্রাইভিং সিটে বসেছিলেন। উপমন্যু গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিয়ে বললেন, সঙ্গীতা রায় দার্জিলিংয়ে স্যার, ওয়েব সিরিজের শ্যুট চলছে। তাতে কিছু প্রমাণ হয় না। কন্ট্রাক্ট কিলার দিয়ে কাজ করালে স্পটে থাকার দরকার হয় না। কথা হচ্ছে খামোখা মারতে যাবে কেন? ইউটিউবে অরুণবাবুর ভিডিওগুলোর ভিউ কিন্তু বেশ ভালো স্যার। এর মানে হলো ওখান থেকে ভদ্রলোকের একটা রোজগার ছিল। ওর ব্যাংক স্টেটমেন্ট আর ট্যাক্স রিটার্ন লাগবে। আজকেই পেয়ে যাব। আর মোবাইল রেকর্ডস? সে লজ্জাজনক ব্যাপার স্যার, এই বয়সে সেক্স চ্যাট করতেন। বয়স তো এমন কিছু ছিল না। এই বয়সটা আবার কি? ওসব ছাড়ো, কাদের সাথে করতো? র্যান্ডম নাম্বার, পেড সার্ভিস ছিল। এসব ব্যান না? সবই সিক্রেট ব্যাপার স্যাপার। এর মধ্যে জামতাড়া গ্যাংও আছে স্যার। লোকে একা থাকতে থাকতে এদের সব ডিটেলস অবলীলায় দিয়ে দিচ্ছে জানেন। নাম্বারগুলো কোন এজেন্সি ইউজ করতো সেগুলো ট্রেস করো। শিওর স্যার। মিডিয়ার গাড়িগুলো শান্তভাবে দাঁড়িয়েছিল। উপমন্যুদের গাড়ি দেখা মাত্রই সবাই চনমনে হয়ে উঠল। তাদের গাড়ি দাঁড়াতেই সব একেবারে ঝাঁপিয়ে পড়ল। উপমন্যু কাউকে পাত্তা না দিয়ে আবাসনের লিফটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। লিফটের দরজা খুলে লাহিড়ী বললেন, 13 তলা স্যার। ফ্ল্যাট কার নামে? ম্যাডামের নামেই। ফাইন, এসো। পূর্ব কথা। নষ্ট নীড়। আমার বাবা আইফোন কিনেছে, আমি দুপুরে দেখেছি, গেমও খেলেছি। প্রবল উৎসাহ নিয়ে কথাগুলো বলল সুপর্ণ। চোখ জল জল করছে তার। প্রীতি বলল, ঠিক আছে, পড়ো। খানিকক্ষণ পরে সুপর্ণ আবার বলে উঠল, খুব ভালো ক্যামেরা ম্যাম। তোমার মা কোথায়? মা তো দুপুরে বেরিয়েছে, বলেছে মামা বাড়ি যাবে। ঠিক আছে, তুমি পড়ায় মন দাও। সুপর্ণ আবার পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর একটা গাড়ির শব্দ পাওয়া গেল। সুপর্ণ বলল, মা এসেছে, মা এসেছে, আঙ্কেল নামিয়ে দিয়ে গেল। মিনিট খানেক পরেই অঙ্গিরা ঘরে এসে ঢুকল। পারফিউমের গন্ধে ঘরটা মম করে উঠল। সুপর্ণর হাতে একটা বড় ক্যাডবেরি দিয়ে বলল, এই নে, রেখে দে। আমার ছেলে কেমন পড়াশুনো করছে প্রীতি? অঙ্গিরার গা থেকে পারফিউম ছাড়াও এবার মদের গন্ধ পেল প্রীতি। এই গন্ধটা তার একদম সহ্য হয় না, বমি পেয়ে যায়। মাস্কটা নাকের ওপর তুলে দিয়ে বলল, করছে, চিন্তার কিছু নেই। আমার ছেলে, হি ইজ দ্য বেস্ট। জানো মা, জানো মা, বাবা না আইফোন কিনেছে। অঙ্গিরা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো। তড়িঘড়ি আলমারিটা খুলল। লকার ফাঁকা দেখে চেঁচিয়ে উঠল, শহরের বাচ্চাটা আমার টাকা চুরি করেছে। আপনি প্লিজ ছেলের সামনে এরকম ভাষা ব্যবহার করবেন না। আলমারি খোলা অবস্থাতেই মেঝেতে বসে পড়ল অঙ্গিরা। দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে শুরু করেছে তার। প্রীতি ওর দিকে জলের বোতলটা এগিয়ে দিতে অঙ্গিরা সেটা হাতে নিয়ে জল খেলো। বউটা পেশাবৃত্তি করছে, আর সেই টাকায় আমার বেকার বর আইফোন কিনেছে। পেশাবৃত্তি মানে কি মা? আমি কি করব আপনি বলুন। অঙ্গিরা কেঁদে ফেলল। মেঝেতে শুয়ে পড়ল কাঁদতে কাঁদতে। প্রীতি উঠে বেরিয়ে যেতে পারত, কিন্তু সুপর্ণর জন্য পারছে না। আপনি একটু ঠিক হন প্লিজ, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন আমি কোথায় যাই, কোথায় যেতে হয়, আমাকে কি করতে হয়? জানলে এই কথাগুলো আপনি বলতেন না। টাকাগুলো জমাচ্ছিলাম ছেলেটাকে নিয়ে অন্য একটা বাড়ি থেকে উঠবো বলে, হলো না। খোঁজ পেয়ে গেল আসুক আজ রাতে। আমি ব্যবস্থা করছি। হ্যালো, বলছি, হ্যাঁ বাড়ি আছি, আসুন
আসুন। প্রীতি, প্রীতি, আপনি আর 1 ঘন্টা থাকুন প্লিজ। আমার একটা জরুরি কল এসেছে। আমি 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 ব্যাগ থেকে 2000 টাকা বের করে প্রীতির দিকে এগিয়ে দিয়ে বলল, প্লিজ। টাকা লাগবে না, আমি আছি, আপনি স্বাভাবিক হন আগে। ইটস ওকে, 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 থ্যাংক ইউ। মা কোথায় যাচ্ছ? আসছি, আসছি বাবা। আমি ওষুধ আনতে যাচ্ছি, আসছি। আমি যাচ্ছি। আপনি প্রায় সঙ্গে সঙ্গে গাড়ির হর্নের শব্দ পাওয়া গেল বাইরে থেকে। অঙ্গিরা একটু হাঁটতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। চলুন। প্রীতি তার হাতটা ধরে ফেলল। দেওয়াল ধরে ধরে বেরোলো অঙ্গিরা। প্রীতি জানালা থেকে দেখল একটা লোক গাড়ি থেকে রাস্তায় নেমে সিগারেট ধরালো। লোকটাকে সে চিনে, টিভিতে দেখেছে, কিন্তু নামটা এখন কিছুতেই মনে করতে পারল না। বর্তমান সময় ফ্ল্যাটটা অনেক বড়। ফ্ল্যাট মানেই যে ছোট ছোট ঘরের ধারণা মাথায় আসে, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। ড্রয়িং রুমটারই বিভিন্ন ভাগে বসার ব্যবস্থা করা আছে। কোথাও 4টে সোফা একসঙ্গে, আর একটু দূরে পরপর কতকগুলো টব সাজানো। ড্রয়িং রুমে 2 জন বসে আছেন, উপমন্যু আর লাহিড়ী। লাহিড়ী ফিসফিস করে বললেন, ও বাবা, এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় লাগবে তো স্যার? তা লাগবে। আমার মনে হচ্ছে এখানে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। বলা আছে কাউকে? হ্যাঁ, আমি বলে রেখেছি, দূর থেকে নজর রাখছে। এছাড়া উনি চাইলে কোনো লেডি কনস্টেবলকে এখানে ব্যবস্থা করে দিতে পারি। কিছুক্ষণের মধ্যেই ঋতুপর্ণা এলেন। 2 চোখের নিচে ডার্ক সার্কেল, কান্না বা নির্ঘুম থাকার জন্য সম্ভবত। ভদ্রতা করেই উপমন্যু উঠে দাঁড়ালেন। তার দেখা দেখি লাহিড়ীও। প্লিজ অফিসার, আপনারা উঠে দাঁড়াবেন না, বসুন। থ্যাংক ইউ। তা আপনি এখানে একা থাকেন? একটা মেয়ে আছে, আমার সঙ্গে থাকে। ও বাইরে গেছে বাজার করতে। আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমি বলে দিয়েছি। দরকার নেই। কি হবে? আমাকে কি মারতে যাবে? অরুণবাবুকেই বা কেন কেউ মারতে যাবে বলুন? আমরা রিস্ক নিতে চাইছি না, খানিকটা প্রিকশন নেওয়ার দরকার আছে। ঋতুপর্ণা 2 হাতে মুখ ঢেকে কয়েক সেকেন্ড বসে রইলেন। তার দীর্ঘ চুলগুলো মুখ ঢেকে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সামলে উঠে বললেন, আপনি জানেন এই লোকটা কি সব শুরু করেছিল? কি শুরু করেছিল? কি এমন রোজগার ছিল ওর? আজকাল তো গান চলতো না তেমন, এদিক সেদিকে প্রোগ্রাম করে টাকা আসতো। গানের চ্যানেল দেখলাম একটা ইউটিউবে, ভিউজ বেশ ভালোই। ওখান থেকে তো ভালো টাকা পাওয়া যায়। ও পায় না। মানে? ওই কোম্পানি কি একটা চুক্তি করে নিয়েছিল, সে টাকার প্রায় সবই ওরা পায়। ও আমি জানি। সেটা কিভাবে? আমি কোম্পানির খোঁজ নিচ্ছি স্যার, রয়্যালটি প্যাটার্নটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি কি যেন বলছিলেন? কি শুরু করেছিলেন অরুণবাবু? মেয়েবাজি আর কি। টাকা উড়াতে শুরু করেছিল, ফলে টাকা শেষ, দেনায় ডুবে গেল। আপনি এত খোঁজ রাখলেন কেন? অভ্যেস, দায়িত্ব। দূরে থেকে একটা ব্যর্থ মানুষের মতো শুধু ওর পতন দেখে গেলাম। কিভাবে মানুষের পতন হয় সেটা দেখে গেলাম। নিজে ফোন করে বুঝিয়েছি, লোক দিয়ে বুঝিয়েছি, কিচ্ছু বুঝতে পারেনি। মিডিয়া তো দেখলাম আমাকেই দোষী বানিয়ে দিয়েছে। আমায় তারা কোনো কালেই পছন্দ করে না। এক চ্যানেলের মালিক রাতে মদ খেয়ে আমাকে দুবাই নিয়ে যাবার প্রস্তাব অবধি দিয়েছিল। আমিও ছাড়িনি তাকে। সেই স্ক্রিনশট ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে দিয়েছিলাম। ফলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। সব দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে এখন। ওই স্ক্রিনশটগুলো আমাকে দিতে পারেন? পাঠিয়ে দেব। কবে ঘটেছে এটা? এই 3 শতক হলো। কার কথা বলছেন? অজয় দাস, বিগ ফিশ। উপমন্যু নোটপ্যাডে নামটা লিখে নিয়ে জিজ্ঞেস করলেন, আর সঙ্গীতা? বড় বাজারে মাসে 10% ইন্টারেস্ট নেয় একটা লোক, নাম হেমন্ত খান্না। ওর অর্থকষ্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীতা ওকে হেমন্তের কাছে নিয়ে গেছিল। 10 লাখ টাকা লোন নিয়েছিল অরুণ। বলেন কি? মানে বছরে 120%? আপনার তো অবাক হওয়া মানায় না অফিসার।
আপনি জানেন এ শহরে এরকম সুদখোর লোক অনেক আছে। আসলের চেয়ে সুদ বেশি। একবার টাকা নেওয়া মানে কয়েকদিনের মধ্যে সর্বশান্ত হওয়ার দিকে এগিয়ে যাওয়া। মানুষের চাহিদার শেষ নেই। কি করবেন বলুন? একটা ফোনের দাম 2 লাখ টাকা। কেনার 1 মাস পর সে ফোন বেচতে গেলে অর্ধেকেরও কম দাম পাওয়া যাবে। মানুষ তার সামর্থ্যের বাইরে গিয়ে জিনিস কিনছে। ফলত হেমন্ত খান্নারা উঠে আসবেই, কিছু করার নেই। সঙ্গীতা আমার সঙ্গে ঝামেলা করত, আমি কিছু বলতাম না। আমাকে জ্বালানোর চেষ্টা করত। ও যে হিংসেটা করতো না, সেটা চোখে দেখা যেত। কিন্তু ও যেদিন থেকে অরুণকে এই অধঃপতনের দিকে নিয়ে গেল, সেদিন থেকেই বুঝে গিয়েছিলাম আমি শত চেষ্টা করেও আর অরুণকে বাঁচাতে পারবো না। আমি নিশ্চিত খোঁজ নিয়ে দেখলে জানা যাবে কোনো পাওনাদার মেরে দিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি নিশ্চিত এই সুদখোর পাওনাদারগুলো গান চালিয়ে খুন করার টেস্ট দেখাতে পারবে? মানে এরা কি এতটা কালচারাল হবে? এই সময় দরজা ঠেলে একটা মেয়ে বাইরে থেকে ঢুকলো। ঋতুপর্ণা তাকে বললেন, 3টে কফি করত আর মিষ্টি। না, মিষ্টির দরকার নেই, তবে কফি খেতে পারি। মেয়েটা চলে গেল। উপমন্যু বললেন, কালচারের কথায় আসি। আপনার কি এটা সত্যি মনে হয় এই সুদখোর ফোনে গান বাজিয়ে মারবে? হ্যাঁ ঠিক তো, এটা আমার মাথায় আসেনি। আপনার কথা বলুন, এই ফ্ল্যাটে অরুণ এসেছিলেন? না, আসেনি। হ্যালো, হেমন্তজি বলছেন? বলছি। আমার বন্ধু ভানুর থেকে আপনার নাম্বার পেলাম দাদা। খুব বড় একটা সমস্যায় পড়ে গেছি। আমার সিবিল স্কোর একেবারেই নেই দাদা। লোনে একেবারে জর্জরিত আমি। কোনো ব্যাংক আমায় টাকা দিতে চাইছে না, জানেন। আচ্ছা, আপনি 5 লাখের ফান্ড একটু ব্যবস্থা করে দিতে পারবেন? ফোনেই সমস্যা মিটে যাবে নাকি? এভাবে হয় না। একটা অ্যাড্রেস দিচ্ছি, চলে আসুন, সামনাসামনি বসে কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই যাব দাদা। আপনি শুধু বলুন, হেল্পটা হবে তো? হ্যাঁ হবে, চলে আসুন। ফোনটা রেখে হোয়াটসঅ্যাপ চেক করে লাহিড়ী বললেন, হেমন্ত লোকেশন পাঠিয়েছে স্যার। 5 লাখ নিয়ে নাও, 120% ইন্টারেস্ট। বাপরে, জাস্ট ইম্যাজিন পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল, আর এই সুদখোর শাইলকগুলো যেখানে ছিল সেখানেই পড়ে আছে। জিজ্ঞেস করে নিও টাকা দিতে না পারলে শরীর থেকে ঠিক কতটা মাংস ওকে কেটে দিতে হবে। ওদিকেই যাব, চলো দেখে আসি কলকাতার শাইলককে। লাহিড়ী গাড়ি স্টার্ট করলেন। মিডিয়ার ছেলে মেয়েগুলো বারবার ফোন করছে। উপমন্যু কাউকেই নিরাশ করলেন না। সবাইকে নম্রভাবে জানিয়ে দিলেন কেসে কোনো অগ্রগতি হলে সবাই জেনে যাবে। দুপুর হয়েছে। লাহিড়ীর সঙ্গে উপমন্যু একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এমন সময় ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। তিনি সেটা ধরলেন। বোস স্পিকিং। নমস্কার মিস্টার বোস, আমি অজয় দাস বলছি। আপনার সঙ্গে কি এখন কথা বলা যাবে? উপমন্যু ভ্রু কুঁচকলেন। অজয় দাস মানে ঋতুপর্ণাকে যিনি দুবাই যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, সেই মিডিয়া কর্তা? হ্যাঁ বলুন। আসলে আপনার সঙ্গে একটু বসতে চাই। কি ব্যাপারে? অনেক ব্যাপারই আছে। পুলিশ আর মিডিয়া তো একে অপরের থেকে দূরে নেই, তাই না? অনেক কেস তো এখন পুলিশের আগে আমরাই সলভ করে ফেলছি। কিন্তু আমি আপনাকে সম্মান করি। আমি আসলে একটা এক্সক্লুসিভ ডিল করতে চাইছি, বুঝলেন? আপনি যদি সন্ধ্যের দিকে একটা মিটিং অ্যাটেন্ড করেন, আমাদের অফিসে বলছি না, জুপিটার ক্লাব, গল্ফ গ্রিনে, চেনেন তো? লোকেশনটা পাঠিয়ে দিন, সময় পেলে যাও। আসলে অফিসার, ওটা তো যে ক্লাব নয়। আপনি বুঝতে পারছেন তো, একটা আলাদা স্লট বুক করতে হবে আমাদের মিটিং এর জন্য। আসলে আপনি কনফার্ম করলে খুব ভালো। তাহলে বরং আপনি একটা জেসে ক্লাবেই মিট করার ব্যবস্থা করুন। আমার পক্ষে ওভাবে কনফার্ম হয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব নয়। আরে না না, এরকম বললে লজ্জা লাগে অফিসার। আমি ওইভাবে মিন করতে চাইনি। ইস, আপনি আমাকে নিশ্চয়ই অ্যারোগেন্ট ভাবলেন। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় আপনাকে ফোন করব। যেখানে কথা বলতে সুবিধা সেখানে কথা বলে নেব, কেমন? এখন রাখি। উপমন্যু ফোনটা রেখে দিয়ে লাহিড়ীকে বললেন, দুবাই পার্টি মানে বুঝলে তো? বুঝেছি স্যার। কি বলছে? দেখা করতে চাইছে, ডিল করতে চায় আর কি। আপনি রাজি হয়ে গেলেন? ও দেখা না করতে চাইলে আমি দেখা করতে চাইতাম। ভালোই হয়েছে। রাজি অরাজি নিমরাজি তো পরের গল্প, আগে ওর ভার্সনটা শুনি। এখন প্রত্যেকেই সাসপেক্ট।
তুমি কি ঋতুপর্ণাকে মাথা থেকে সরিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, মানে কোনো অ্যাঙ্গেল থেকেই তো ওর ইনভলভ থাকার কিছু পেলাম না। উল্টে ভদ্রমহিলার নামে ডিভোর্সের পরে কারোর সঙ্গে কোনো জড়িয়ে যাবার গল্পও পাইনি। এই লাইনে থেকেও সেরকম বিতর্কও তো নেই কিছু। হতে পারে বিয়েতে থাকাকালীন অরুণের সঙ্গে বিরাট কোনো ঝামেলা ছিল, তার প্রতিশোধ নিয়েছেন। মিডিয়াও তো তাই বলছে স্যার। ডিফারেন্সটা তাহলে কি রইল? ছোটবেলায় পড়া গোয়েন্দা গল্পের লজিকে ঢুকে গেলে হবে? যেহেতু তুমি যাকে পছন্দ করো না সেই কাউকে দোষী ঠাউরেছে, তার মানে সে দোষী না? এটা কি করে সম্ভব? তা ঠিক, সেভাবে কিছু দাঁড়ায় না, সেটা ঠিক। তবে তবে কিছু না, চলো হেমন্তর গান শুনে আসি। চলুন স্যার। ঘুপচি একটা ঘর, দুজন দুটো কম্পিউটার খুলে বসে আছে। উপমন্যু আর লাহিড়ী ঢুকলেও দুজনের কেউই তাদের দিকে তাকালো না। হেমন্তজি, 5 লাখ। হ্যাঁ, বসুন। এবার দ্বিতীয় জন জিজ্ঞেস করলো, সিবিল নেই? না, মানে অনেকগুলো লোন ডিফল্টার হয়ে আছি, বাড়িতে থাকতে পারছি না সবার জ্বালায়। দেখুন না, কিছু করা যায় নাকি? বাড়ির কাগজ কার নামে? আমার নামে। আপনি হেমন্তবাবু? হ্যাঁ, তার নিজের বাড়ি তো? অবশ্যই। ঠিক আছে, বাড়ির কাগজ, মিউটেশনের কাগজ, ট্যাক্সের কাগজ সব নিয়ে চলে আসুন। 11 নেব পার মান্থ। 10 শুনেছিলাম যে। সব জিনিসেরই তো দাম বাড়ছে, এটার বাড়বে না? আমাদেরও তো বেঁচে পড়তে থাকতে হবে নাকি? কিন্তু বাড়ির কাগজ দেব, গ্যারান্টি কি থাকবে যে সেটা আপনারা নিয়ে নেবেন না? তা আমিও তো 5 লাখ দেবো সিবিল ছাড়া, গ্যারান্টি দেখছি। হ্যাঁ, ঠিকই তো। আপনারা একবার আমাদের সঙ্গে চলুন তো। কোথায়? লাহিড়ী জামাটা হালকা তুলল। রিভলভার দেখে হেমন্ত ঘাবড়ে গিয়ে তার পার্টনারকে ইশারা করল। পার্টনার ফোনটা হাতে নিতে যাচ্ছিল, লাহিড়ী বললেন, একদম ফালতু সময় নষ্ট করিস না, ছোটখাটো বাবা না আমরা, দাদু টাইপের। সময় নষ্ট করলে তোদেরই সমস্যা বাড়বে। কি লাগবে বলুন না স্যার, আমরা তো কাউকে জোর করি না, লোকে নিজেরা এসে আমাদের কাছে টাকা চায়। আমাদের ফালতু হ্যারাস করে কি লাভ বলুন? তা ঠিক। তাহলে বরং কাজের কথাতে আসি। অরুণ মুখার্জিকে তোরা মেরেছিস? আমরা কেন মারতে যাব স্যার? কত নিয়েছিল? 8 লাখ। মাত্র 5 লাখের জন্য বাড়ির দলিল চাইছিস, 8 লাখ কেন দিবি? ওর ক্ষেত্রে আমরা কোনো কোলাটারাল নিইনি স্যার, সবার কোলাটারাল তো লাগে না। টাকা না পেলে আমরা বুঝেনি। কি করিস? বাড়ি দখল করে নিস? কেন অপমান করছেন স্যার? তাছাড়া অরুণবাবু আমাদের সব পেমেন্ট করে দিয়েছিলেন, সুদ সমেত। আমরা ওকে কেন মারতে যাব? শোধ করে দিয়েছিল? হ্যাঁ, যেদিন মার্ডার হলেন তার আগের দিনই শোধ করে গেছিলেন। শিওর? এই খাতাটা দে তো। পাশের লোকটা একটা ভারী খাতায় এগিয়ে দিল। হেমন্ত খাতা খুলে অরুণের সই দেখিয়ে বলল, এই দেখুন স্যার, এই রীতিমতো লেখাপড়া করে বাড়ির কাগজ ফিরিয়ে দিই আমরা। আমাদের কাছে সবকিছু সেফ স্যার, আজে বাজে ভাববেন না। শুধু ওই আরবিআই অ্যাফিলিয়েশন বাদে সবই আছে। ভুল করছেন স্যার, আরবিআই যেভাবে চলে সেভাবে গোটা দুনিয়া চলে না। কত লোককে হেল্প করছি বলুন না আমরা। 132% সুদ নিয়ে হেল্প না, ওটাকে লুট বলে। কি বলছেন স্যার? খাতাটা সিজ করো লাহিড়ী। এরকম করবেন না স্যার, কত লোক তাদের সিক্রেট ইনফরমেশন দিয়ে গেছে, এটা আমাদের নীতি বিরুদ্ধ। আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন স্যার, লোকে তো জেনে বুঝে আসছে বলুন, আমরা কাউকে জোর করছি কি? তাহলে এই অরুণবাবুর পেজটা ফটোকপি করে দে, সেটা পারবি তো? হ্যাঁ, সে এক্ষুনি করে দিচ্ছি। জাবদা খাতাটা নিয়ে অরুণবাবুর পাতাটা ফটোকপি করে দিল হেমন্ত। সেটা আরও একবার ভালো করে দেখে উপমন্যু উঠলেন। চলো লাহিড়ী। আর হেমন্ত, যখনই ফোন করব আমার কাছে এসে দেখা করবি, নইলে তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, সব সময় স্যার। আমি আর কোথায় যাব বলুন? বিকেলবেলা ফেরি হাওড়ার দিকে যাচ্ছে। উপমন্যু ঘাটে বসে সিগারেট টানছেন। লাহিড়ী 2-4 বার বলার চেষ্টা করেছিলেন, স্যার দুপুরে খেলেন না কিছু? উপমন্যু কানে তোলেননি। তার খিদে পাচ্ছে না। কলকাতায় গঙ্গার এক এক জায়গায় এক এক রকম রূপ। উত্তরের দিকটা একেবারেই অন্যরকম। সরু গলিগুলো গঙ্গার কাছে আর একটা সংযোগকারী ছোট রাস্তায় এসে মিশেছে। এক একটা কেসের ছোট গলিগুলো এভাবেই বড় রাস্তার সঙ্গে এসে মেশে। মানুষের জীবনকালে
তার কতকগুলো জায়গা থাকে, প্রত্যেকটা জায়গায় তার কাজ, উপস্থিতি, মেলামেশা সব মিলিয়ে একটা সম্পূর্ণ জীবন গড়ে ওঠা। সাদা পায়জামা পাঞ্জাবি, কপালে তিলক পরে যে অরুণ মুখার্জি অনুষ্ঠানে গান করতে যান, গভীর রাতে সেই লোকটারই অন্য রূপ। প্রত্যেকটা রূপ জানতে না পারলে কেস জটিল হয়ে যায়। তিনি কি পারছেন সবটা জানতে? উপমন্যু সিগারেটটা পায়ের তলায় ফেলে জুতো দিয়ে পিষে ডাকলেন লাহিড়িকে। লাহিড়ি। হ্যাঁ স্যার। যে দুজনের সঙ্গে অরুণবাবু কথা টথা বলতেন, তাদের কোথায় পাওয়া যাবে? একজন অঙ্গিরা রায়, আরেকজন প্রত্যুষা। ফোন করো প্রথমজনকে, না পেলে দ্বিতীয় জনকে করবে। চলো দেখা করে নি। লাহিড়ি অঙ্গিরাকে ফোন করলেন। অঙ্গিরা রিসিভ করতে লাহিড়ি পরিচয় দিয়ে বললেন, দেখা করা যাবে। কোথায় যেতে হবে? আপনাকে কোথাও যেতে হবে না, আপনি কোথায় আছেন বলুন, আমরা যাচ্ছি। এখন কি যেতে পারবো আমরা? হ্যাঁ, আমি বাড়িতে আছি, এখন আসতে পারেন। ওকে, লোকেশন পাঠান, আমরা যাচ্ছি। চলুন স্যার। কাজে আছেন নাকি খোঁজ নিলে না? যদি সমস্যায় থাকে যেতে তো বললেন। বেশ, তাহলে চলো। কিছুক্ষণ পর অঙ্গিরার বাড়ির বাইরে তাদের জিপ দাঁড়ালো। সুপর্ণ বারান্দায় খেলা করছিল। তাদের দেখে বড় বড় চোখ করে জিজ্ঞেস করল, তোমরা কারা? উপমন্যু সুপর্ণর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তোমার বন্ধু। সুপর্ণ কিছু একটা বলতে যাচ্ছিল, সেই সময় অঙ্গিরা ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন। বসার ঘরটা একেবারেই ছোট, দেওয়ালে আঁকি বুকি কাটা, বোঝাই যাচ্ছে সুপর্ণর আঁকা। অঙ্গিরা বলল, বসুন। সোফার মধ্যেও এক গাদা খবরের কাগজ। সেগুলো সরিয়ে বসলেন দুজনে। উপমন্যু বললেন, আপনি মনে হয় জানতেন আমরা আসবো, তাই না? উনি ভালো মানুষ ছিলেন, উনি না থাকলে আমি পথে বসতাম। টাকা দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ, উনি না থাকলে এই বাড়িতে আসতে পারতাম না। ভাড়ার সিকিউরিটি মানি ছিল 1 লাখ টাকা। মাসের ভাড়া বাবদও 11 মাসের টাকা অ্যাডভান্স করে দিয়ে গেছিলেন, সঙ্গে ক্যাশও দিয়েছেন। আপনি কি করেন? যেটা করি সেটা যে করতে হবে কোনোদিন ভাবিনি। আমার আর উপায় ছিল না। বড়টা মাতাল, সংসারটা শেষ করে দিয়েছিল, তাই এই লাইনে নামতে হয়েছে। সেই সূত্রেই আলাপ হয়েছিল অরুণবাবুর সঙ্গে? একটা কলে উনি আমার ফোন নাম্বার নিলেন। আমাকে ওর ভালো লেগেছিল। একটা সময় অন্য কারো কাছে যেতে হতো না, সবটা উনিই দেখতেন। ওকে যে মারল, সে তো আমাকেও মেরে গেল স্যার। অঙ্গিরার কান্না দেখে উপমন্যুর চোখের কোনো ভিজল। এসব আগে হতো না, ইদানিং শুরু হয়েছে। কিছু হলে তার চোখও ভিজে যায়। তার মতো পোড় খাওয়া মানুষের এরকম অনুভূতি আসা লজ্জাজনক। যদিও চোখের জল মোছার দরকার বোধ করলেন না তিনি। অঙ্গিরা একটু সামলে উঠে বলল, মানুষ চরিত্র খারাপ বলে খারাপ পাড়ায় গেলে, খারাপ মেয়ের সঙ্গে মিশলে। আমার ছেলেটার বয়স এতটুকু, আমি কোথায় যাব বলুন তো, যদি ভদ্রলোকেরা আমার মতো খারাপ মেয়ের কাছে না আসে। এই সময় কলিং বেলটা বেজে উঠল। অঙ্গিরা দাঁড়ালো, বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে আবার চলে এলো ভেতরে। বলল, আমার হাজবেন্ড এই ঠিকানাটা খুঁজে পেয়ে গেছে, এখন রোজ আসবে। দরজা খুলে দিন, আসুক। আমাদের পরিচয় বলার দরকার নেই। অঙ্গিরা বাইরে গিয়ে দরজা খুলল, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি, অকথ্য ভাষায় গালাগালি। সালে, কি ভেবেছিলে পালিয়ে বেঁচে যাবি? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স লুকিয়েছিস কেন ছেলেকে নিয়ে বল?
টাকা দে, টাকা দে, তোর বাউদের খুশি করার টাকা দে। বের কর 10,000, নইলে কিন্তু আমি সরি। কাস্টমার আছে, দরদাম চলছে নাকি? উপমন্যু কয়েক সেকেন্ড দেখলেন চুপ করে, তারপর উঠে সপাটে একটা থাপ্পড় কষালেন লোকটাকে। লোকটা ছিটকে পড়ল মেঝেতে। কাউমাউ করে কিছু একটা বলতে যাচ্ছিল, উপমন্যু সজোরে কানটা মুলে দিয়ে বললেন, এই বাড়ির ধারে কাছে তোকে দেখলে তোর কি হতে পারে তুই নিজেও জানিস না। আমি কিন্তু বুঝে নেব, আমাকে তোরা চিনিস না। কে তুই? কে? তোর বাবা। চল লালবাজার চল। ঝুঁকের মুখে এবার যেন নুন পড়ল। স্যার। সঙ্গে সঙ্গে অন্য একটা নাটক শুরু হয়ে গেল। কাঁদতে শুরু করে দিল লোকটা। আমার ছেলেকে দেখতে এসেছি স্যার, ছেলে ছাড়া আমি অন্ধ স্যার, বিশ্বাস করুন। এই লাহিড়ী, লোকাল থানায় ফোন করো তো। এটাকে ছাড়া যাবে না, হাজতে ঢোকাক আগে, ইন্টারোগেশন করতে হবে। এমন মাথা গরম করে দিল লোকটা। স্যার, আপনি এরকম সিনেমা স্টাইলে অ্যানিমেটেড হয়ে গেলেন কেন হঠাৎ করে? একটা লোক তার বউকে জোর করে এই লাইনে ঢুকিয়েছে, তারপরে শান্তি নেই, সে টাকা নিতে আসছে। এসব দেখলে আজকাল নিজেকে ঠিক রাখতে পারি না, বয়স হয়ে গেছে তো। অঙ্গিরাকে কি তাহলে লিস্টের বাইরে রাখবেন? না না, তা কেন? ওভাবে হয় নাকি? ইনভেস্টিগেশনে সিম্প্যাথেটিক গ্রাউন্ড বলে কিছু হয় না। হতে পারে অঙ্গিরার অন্য কোনো ব্যাপার ছিল। কারো পুরো গল্প না জেনে সিদ্ধান্তে আসতে নেই, তবে অঙ্গিরার বরের পুরো গল্প ওর মুখ দেখে বোঝা যায়। আচ্ছা, অঙ্গিরার বর জেলাসি থেকে বেটার ঠিকুজি জোগাড় করো, নাথিং ইজ ইম্পসিবল। তবে এও ঠিক রবীন্দ্রসঙ্গীত চালিয়ে। গাড়ি হাজরা ক্রসিং এর সিগন্যালে দাঁড়ালো। আচ্ছা, এই অঙ্গিরার বাড়িতে অরুণের কোনো সিডি দেখলাম না তো। শোনে না, হয়তো গায়কের গান তার প্রেমিকা নাও শুনতে পারে। পরিচালক হলেই কি তার প্রেমিকা সে সিনেমা দেখবে? লেখকের লেখা তার প্রেমিকা নাও পড়তে পারে। অঙ্গিরার জন্য অনেকটাই করেছেন, প্রত্যুষার জন্য কি করেছেন কে জানে। এই জন্যই লোককে ঠিকঠাক একটা বিবাহিত সম্পর্ক লিড করতে হয়, নইলে সারা জীবন এর তার ঘর ঠিক করে যেতে হবে। স্যার, লোকটাকে আপনি বরং সোজাসুজি দেখুন। নিজের বউকে তাড়িয়েছে সিনেমা করে বলে, আর অন্যের বউয়ের ঘর করে দিচ্ছে। তাও ঠিক, সেই জন্যই বলছি সব রকম পথ দেখে নিতে হবে। এ লোকটার অনেক শেডস। অজয়ের ক্লাবটা চেনো তো? হ্যাঁ চিনি স্যার। গেছো আগে? না, তবে দেখেছি। ওদিকে আসলে আমার মাসির বাড়ি। তাহলেই দেখো, এটাই তোমার শেডস। তুমি ওই জুপিটার ক্লাব নাকি সেটা চেনো? চিনে আর কি লাভ স্যার, যাইনি তো কোনোদিন। যাওনি, আজ যাবে, চিন্তা কিসের? ভালো জামা কাপড়ও পরা হলো না। ভালো জামা কাপড় পরে কি হয়? তুমি কোন র্যাঙ্কের অফিসার সে খেয়াল আছে? পার্সোনালিটি ঠিক রাখো, জামা কাপড় পরে কিচ্ছু হয় না। এসবের জন্য কখনো সংকুচিত হবে না। ওকে স্যার। ক্লাবের আলাদা পার্কিং আছে, গাড়ি রাখতে অসুবিধে হলো না। উপমন্যু অজয়কে ফোনে ধরতে তিনি বললেন, এসে গেছি অফিসার, গেটে আছি, চলে আসুন। উপমন্যু লাহিড়িকে নিয়ে গেটের দিকে এগিয়ে গেলেন। দেখা মাত্রই অজয় ছুটে এলেন তার দিকে। প্লিজ স্যার, এই দিকে। অজয় লাহিড়ির দিকে একবার তাকিয়ে উপমন্যুর সামনের দিকে এগোলেন। পেছন পেছন লাহিড়ি। উপমন্যুর কানে কানে বললেন, স্যার, মনে হচ্ছে উনি আমাকে এক্সপেক্ট করেননি। আমি কি চলে যাব? না, কেন যাবে? এসো। অজয় একটা ছোট ঘরে নিয়ে গেলেন, এসি চালিয়ে দিয়ে বললেন, বসুন স্যার। স্কচ বলি? না, কিছু লাগবে না, আপনি যে জন্য ডেকেছেন সেটা বরং বলুন। অজয় সোফায় এলিয়ে বসে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তাদের দিকে এগিয়ে দিলেন। উপমন্যু সেটাও নিলেন না। লাহিড়িও মাথা নাড়লেন। অজয় কাঁধ ঝাঁকিয়ে সিগারেট ধরালেন। ওয়েল, তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের চ্যানেল মার্জারে যাচ্ছে দিল্লির খুব বড় একটা হাউসের সঙ্গে। আমাদের বাজেটও বাড়ছে, ফলে বুঝতেই পারছেন কয়েকটা জায়গা নিয়ে আমরা এখন একটু বেশিই ভাবছি। প্রাইম টাইমের টিআরপি তো সব, তাই না? তা তো বটেই। আমি যখন কাজ শুরু করেছিলাম
ভাবতেই পারিনি আমাকে এই চ্যানেলের মাথায় বসাবে কেউ, তবে বসিয়েছে। আমি কিন্তু আমার বেস্টটা দিই চ্যানেলকে। এরপরেও অনেক লড়াই আছে, অনেকটা জার্নি। আমি আপনাদের ইনভেস্টিগেটিং টিমের সঙ্গে একটা ডিল করতে চাই। আমাদের সঙ্গে কোনো চ্যানেলের কোনো ডিল হওয়া সম্ভব নয়। আহা, আগেই না না করছেন কেন? শুনুন না। বলুন। আমরা আমাদের যা ইনপুট আছে এই কেসের ব্যাপারে সব আপনাদের দেব, পরিবর্তে আপনারা যা পাচ্ছেন তা আমাদের দেবেন। আমাদের ইনফো তো আপনারা পাচ্ছেনই, এছাড়া প্রতিটা খবরের পরিবর্তে। তাই ভাবছিলাম লাস্ট মান্থের রাজিয়ার কেসটা আপনারা কি করে আমাদের ইনফোগুলো পাচ্ছিলেন? সামন্ত ছিল ডিলে? কি যে বলেন অফিসার, আমি সবার সঙ্গে ডিলে যাই না। তবে কারোর জন্য আমাদের যেতে হয়ও না, এমনিই চলে আসে। আপনাকে সবাই চেনে, আপনি এক্সট্রিমলি অনেস্ট। আমি টাকার লোভ দেখাচ্ছি না, তবে সেন্ট্রালে লিঙ্ক আছে স্যার। আপনাকে সেন্ট্রাল এজেন্সির কনসালটেন্ট করে দিতে পারি, বা আপনি বলুন সেন্ট্রাল থেকে কি চাই। কি হলো, আমি কি হাস্যকর কিছু? লাগবে না আমার, আমরা এসেছি আপনার স্টেটমেন্ট নিতে। কিসের স্টেটমেন্ট? এই কেসের ব্যাপারে, সেটা দিন। গাড়ি চলছে বাইপাস ধরে। উপমন্যু বললেন, কি সহজ না পুলিশকে কেনা? একটা দাম দিয়ে দিলেই হলো। কাউকে টাকা দেবে, কাউকে ফেভার। পুলিশ যেন সবার বাপের চাকর হয়ে গেছে। লোকটা মহা ঘোরেল। এদের কিছু হবে না, তাই না স্যার? চা খাবো লাহিরি, দাঁড়াও কোথাও একটা, মাথাটা ধরেছে। থানায় নিয়ে যাব একেবারে, সেখানে চায়ের ব্যবস্থা হয়ে যাবে। না না, দোকানে দাঁড়িয়েও, থানায় আর যাবো না, ভালো লাগছে না। সঙ্গীতা কাল আসবেন জানিয়েছেন। কেসের ব্যাপারে উনিও নাকি কিছু বলতে চান। শুট হয়ে গেছে? কে জানে। অরুণ যখন প্রথম রেকর্ড করেন সে সময় তার সমসাময়িক আরও একজন একই সঙ্গে বিখ্যাত হয়েছিলেন, অর্ণব সরকার। ভরাট গলা। আমি অর্ণবের গান শুনতাম তখন, আমার দিব্যি মনে আছে। কিন্তু অরুণের গান অনেক বেশি বিখ্যাত হয়ে গেল। রমেশ মুখার্জির সিনেমা ভালো থেকো বিনীতে অরুণ তোমার বাণী গিয়েছিলেন। ওই একটা গানে অরুণ তারকা হয়ে গেলেন, আর অর্ণব হঠাৎ করে বসে গেলেন। আর রেকর্ড বেরোয়নি, কেউ করতে চায়নি হয়তো। সেই সময় তো আর ইউটিউব ছিল না যে কেউ তোমার রেকর্ড করতে না চাইলেও তুমি নিজে স্টুডিও ভাড়া করে ইউটিউবে গিয়ে বিখ্যাত হয়ে গেলে। সে সময় অন্য স্ট্রাগল ছিল। হঠাৎ অর্ণবের কথা আপনার মনে পড়লো কেন স্যার? মানে আপনার সাসপেক্ট লিস্টে উনিও আছেন নাকি? অপ্রাসঙ্গিকভাবে মনে পড়লো। সাসপেক্ট লিস্টে থাকার যৌক্তিকতা নেই। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম গানটা চলছিল কেন, লুপে চলছিল একই গান। সি রেকর্ডস থেকে অর্ণবের গান বেরিয়েছিল। সমীরণ চৌধুরী। দেখি। উপমন্যু ফোনটা বের করলেন। একটা চায়ের দোকান পাওয়া গেছে। গাড়িটা দাঁড় করালেন। ফোনে কথা বলে বললেন, অর্ণব সরকার লোকটা 3 বছর আগে ব্রেন ক্যান্সারে মারা গেছে। তাহলে তো স্যার আর চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, কিন্তু আজ ইউটিউবে ভদ্রলোকের গান সার্চ করে দেখব, সেখানে তো সবই পাওয়া যায়। অর্ণবের গান না পাওয়ার কিছু নেই। আর কোনো কম্পিটিটর ছিল? তপব্রত বাড়ুই বলে একজন ছিলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কম্পিটিটর বলা ঠিক হবে না, তবে তপব্রত তেমন নাম করেননি। দেখি। উপমন্যু আবার ফোন করলেন। কথা শেষ করে বললেন, বাহ, এই এলাকাতেই তো বাড়ি। একেই কাকতালীয় বলে, বুঝলে? তাহলে স্যার দেখা যাবে এই শেষমেশ খুনি, এই জন্য এইভাবে মিলে গেছে। ও, তুমিও পারো লাহিড়ি। হ্যাঁ, কিছুক্ষণ পর সল্টলেকের সেক্টর 5 থেকে করুণাময়ীর দিকে যাবার ব্রিজ পেরিয়ে একটা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির বিল্ডিংয়ে হাজির হলেন তারা। খোঁজাখুঁজি করে তপব্রত বাড়ুইয়ের ফ্ল্যাটের কলিং বেল যখন টিপলেন, রাত তখন 10টা। প্রায় বছর 50-এর এক ভদ্রলোক দরজা খুলে বিস্মিত হয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, বলুন। আপনি তপব্রত বাবু? হ্যাঁ। অরুণবাবুর খুনের ব্যাপারে কথা বলতে এসেছি, একটু কথা বলা যাবে? মানে আমি কি করব?
আমি খুন করেছি ভাবলেন নাকি? না না, আমি ওই অরুণবাবুর উত্থানের সময়টায় যারা গান করতেন তাদের একটা লিস্ট করছিলাম। আপনার গান আমি শুনেছি, আপনি এই করেছো ভালো বলে একটা অ্যালবামে গিয়েছিলেন। আপনি শুনেছেন? মনে আছে? আসুন আসুন আসুন। উপমন্যু আর লাহিড়ী তপব্রতর ফ্ল্যাটে প্রবেশ করলেন। মধ্যবিত্ত মানুষের বসার ঘর, দেওয়ালে রবীন্দ্রনাথের ছবি। আপনার অ্যালবামের কোনো ছবি টবি রাখেননি? সে তো যেন পূর্বজন্মের কথা মশাই, কারো কি আর সেসব মনে আছে? আমি তো তেমন সুবিধে করতে পারলাম না। সরকারি চাকরিটা নেহাত আছে বলে সেটাই মন দিয়ে করছি। অর্ণববাবু মারা গেছেন জানেন? শুনেছিলাম, আমার এক কলিগ বলেছিলেন। সবাই অরুণ অরুণ করল, আমার কিন্তু অর্ণবের গান বেশি ভালো লাগতো। দেখেছো লাহিড়ী, আমি ঠিকই বলেছিলাম। তবে তা কেন স্যার, গানটা তো এক একজনের কাছে এক এক রকম, তাই না? আমার যেমন পীযূষকান্তি সরকারের গান একেবারে ভাল লাগতো না, কিন্তু আমার মায়ের লাগতো, আবার বাবার লাগতো না। সবটাই রিলেটিভ ব্যাপার। তা ঠিক। আপনি বিয়ে করেননি তপব্রত? না, আর হয়ে উঠল না। একা আছি, ভালো রান্না করি, আর কি চাই? হ্যাঁ হ্যাঁ, আমার রান্না করা আলু পোস্ত খাবেন নাকি? চেখে দেখুন। আমি অরুণের গানের দিকটা এক্সপ্লোর করতে চাইছিলাম, বুঝলেন। ওই স্পটে গান বেজে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে ওই লাইনের লোকজনই এখানে ইনভলভড। হ্যাঁ, আমিও শুনেছি, তবে আমার কিন্তু কাকতালীয় মনে হয়েছে। কেন কাকতালীয় কেন? হতে পারে এই লাইনের কারো ওর উপর রাগ, তাই কাজটা করিয়েছে বা করেছে। তা বললে অকারণে কাউকে এভাবে মেরে দেবে মশাই? মানুষ মারা এত সোজা? ধরুন আমার ওপর ওর রাগ আছে, বা আমার ওর ওপর রাগ আছে, আমার বাজার খেয়েছিল বলে, মানে যেটুকু বাজার হতো, ও আসার পরে তো সেটাও গেল। তা সত্ত্বেও আমি ওকে মারতে যাব কেন? খুব বেশি হলে ভিড় বাসে একটা চিমটি কেটে দিতে পারি। এই লাইনের কার ওর উপর এরকম রাগ থাকতে পারে যে ওকে মারার কথা অবধি ভাবতে পারে? ওই সময় তো এরকম কিছু ছিল বলে মনে হয় না। আর এই সময় আমি একেবারেই ডিটাচড। স্টুডিও পাড়ায় দেখতে পারেন। থ্যাঙ্কস, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজ উঠি? না 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 না, গেলে হবে না, গেলে হবে না। আমার রান্না আমি খাইয়েই ছাড়বো। দাঁড়ান তো, দাঁড়ান, ভালো লাগছে কথা বলতে। একটা রেকর্ড শুনুন ততক্ষণ। আমার আর অরুণের একটা ডুয়েট আছে, হ্যাঁ, বাজারে পাবেন না। শরৎ সদনে একটা প্রোগ্রামে এক ভক্ত রেকর্ড করেছিল। পূর্ব কথা, রাত 9টা। অরুণ টিভি দেখছেন। ঋতুপর্ণা এসে তার পাশে বসলেন। অরুণ বললেন, খেলাটা জমেছে, বেশ জমে উঠেছে। আমার কিছু কথা ছিল। শোনো, কথা আছে। আউট আউট, অফ অফ, দারুণ সময় ক্যাচটা নিয়েছে। ধুর বাবা, বন্ধ করে তো। রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিলেন ঋতুপর্ণা। এটা কি করলে? টিভিটা বন্ধ করলে কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? না, সিরিয়াস কথা বলার আছে, হাতে আমার সময় নেই। বেশ, বলো। রথিনদা ফোন করেছিল, একটা বড় কাজ পেয়েছি। সে আজকাল তোমার ডানা গজিয়েছে, কাজ পাবে না কেন? পেতেই পারো। কতটা খুলতে হবে? স্ক্রিপ্টের প্রয়োজনে দরকারে পুরোটা। অরুণের হাত কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা হাতে সিগারেটটা ধরালেন। ঋতুপর্ণা বললেন, আমি বলতে এসেছিলাম যে আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকবার দরকার নেই। ডিভোর্স হলেই ভালো হয়। এমনিতেই তোমার সমস্যা হবে, আর তাছাড়া আমি তো কোনো পণ্য নই যে তুমি আমাকে দখল করে থাকবে। তুমি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। দুপক্ষের জন্যই সেপারেশনটা দরকার। যষ্টিমধু শিশিটা দাও। ঋতুপর্ণা দিলেন। অরুণ একটু যষ্টিমধু নিয়ে মুখে দিলেন, তবুও কাশি হচ্ছে। ঋতুপর্ণা অরুণের পিঠে হাত দিলেন। কি যে করো না তুমি, ঠান্ডা লাগিয়েছো। ছাড়ো ছাড়ো, এসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই ডিভোর্সের কথা কি বলছো? হ্যাঁ, সেটা বলো। আমি কাজটা করতে চাই, এই সুযোগটা আমি ছাড়তে চাই না। কিন্তু আমি এরকম কিছু করতে চাইলেই তুমি বিশ্রী জঘন্য ভাষায় আমাকে আক্রমণ করছো। এই কথাগুলোর কোনোটা সত্যি না। আমি কারোর সঙ্গে কোনো রকম কিছুতে নেই।
কিন্তু আমি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি, এই কাজটা এনজয় করি। আমি জানি আমি এখানে উন্নতি করব, কিন্তু তুমি নিশ্চয়ই সেটা মেনে নেবে না। বাহ, গড়গড় করে অনেক কিছুই বলে তো দিলে। সারাদিন ধরে এই স্ক্রিপ্টে রিহার্স করেছ নাকি? হ্যাঁ, কেউ লিখে দিয়েছে? কে লিখেছে? কোন সুরিদ? রঞ্জন? ওই মলেস্টারটা? এদিক সেদিক যাকে পায় তার সঙ্গেই তো শুয়ে পড়ে, আর লোকের বউকে উস্কিয়ে ঘর ভাঙে। সেই লিখে দিয়েছে বুঝলি? দেখেছ, আবার তৃতীয় ব্যক্তিকে টানছ। রঞ্জন আমার ভালো বন্ধু, ও এসবে থাকবে কেন? ও কিচ্ছু জানে না এসবের। ভালো বন্ধু, ভালো বন্ধু। ছেলে আর মেয়ে কখনো বন্ধু হয়? মেয়েরা জানে না সব ছেলেই ওই বন্ধুত্বের নামে শুতে চায়। তুমি বোঝো না? ন্যাকা নাকি তুমি? অকারণ এবং অহেতুক তর্কটা করে যাচ্ছ। আমি তোমাকে সেই সলিউশনটাই বলছি যেটা আমাদের জন্য বেস্ট। তুমি তো গান করো, তোমার সঙ্গে তো অনেক মহিলা শিল্পীরা ডুয়েট করেন। আমি কোনোদিন বলেছি তুমি তাদের সঙ্গে শো? কারণ আমি জানি শিল্পের সঙ্গে এসবের কোনো যোগ নেই। আমার ব্যাপারে কিছু বলবার সময় তুমি সেসব কথা মাথায় রাখো না। যা পারো বলে যাও, আমার সেগুলো আর শোনার প্রয়োজন নেই। আমি ডিভোর্স না দিলে তো ডিভোর্স হবে না। কেস হবে, কেস চলবে, কাদা ছোড়াছুড়ি হবে, কাগজে লেখালেখি হবে, দিনের পর দিন একটা ঝামেলা টেনে নিয়ে যাওয়া হবে। সেগুলো কি খুব দরকারি? আমরা কেউ কারোর কোনো কাজ করতে পারবো না ঠিক করে। ও, সব ভেবেই এসেছো তুমি, তাই তো? হ্যাঁ। আমার থেকে এসব নৌটঙ্কি বড় হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। কি করব বলো তো? নিজের জায়গাটা নিজে ঠিক রেখেছো কি? সারাক্ষণ আমার সঙ্গে কাউকে না কাউকে কাল্পনিকভাবে জড়িয়ে বাজে কথা বলে যাচ্ছ। আমিও তো একটা মানুষ। যাও তো, যত সব বাজে ফালতু এক্সকিউজ। যাই হোক, চাচ্ছ না যখন ফালতু বকে তো লাভ নেই। ডিভোর্স দিয়ে দেবো। এখন বেরোবে? চলো চলো, তোমাকে দিয়ে আসি, চলো। এখন এত রাতে কে যাবে? রাত কোথায়? রাত কোনো রাত না, কোনো রাত না। ইচ্ছে যখন করেছো তারপরে তো তোমার আর এই বাড়িতে থাকা ঠিক না। চলো চলো চলো। অরুণ উঠে দাঁড়িয়ে ঋতুপর্ণার হাত ধরে টানলেন। অরুণ সজোরে ঋতুপর্ণার হাত ধরে টানতে টানতে তাকে বাড়ির দরজার বাইরে দাঁড় করিয়ে দিলেন। ঋতুপর্ণা চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। বর্তমান সময় তুমি তো দেখছি নতুন উদ্যমে কাজ শুরু করে দিলে গো। এত দেরি তো আগেও করতে না? দরজা খুলে প্রথমে এই কথাটাই বললেন পিয়ালি। উপমন্য কোনো উত্তর না দিয়ে সরাসরি বাথরুমে ঢুকে গেলেন। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বললেন, ওহ, খেতে দাও শিগগিরই, মারাত্মক খিদে পেয়েছে। বসো, দিচ্ছি। তাতান ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, অনেকক্ষণ। আর রুটি দেব? না। মাঝে মাঝে টিভিতে আপডেট দেখছে তোমার কেসের। আচ্ছা, এই ঋতুপর্ণার নাকি সিক্রেট বয়ফ্রেন্ড আছে? তাই? জানি না তো। সে কি গো, তোমার রেপুটেশন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তো। চ্যানেল জানতে পারলো, তুমি জানতে পারলে না। কি বলছে চ্যানেল? একটা কালো মুখ দেখিয়ে বলছে কে এই ঋতুপর্ণা দেবীর সিক্রেট বয়ফ্রেন্ড। কার সঙ্গে কথা বলেন ঋতুপর্ণা? এই কেসের সঙ্গে তার যোগাযোগ কি? অরুণের সঙ্গে বিচ্ছেদের পর কেন এই ভদ্রলোকের সঙ্গে বিয়ে করেননি অভিনেত্রী? তবে কি ছিল আরো বড় কোনো প্ল্যান? ভালো গল্প বানিয়েছে, কিন্তু সব চ্যানেলেই দেখাচ্ছে না, ওই একটাই দেখাচ্ছে। নামটা ভুলে গেলাম আবার। আমার এই হয়েছে, নামগুলো মনেই থাকে না। ব্রাহ্মীশাক খেতে হবে জানো। তবে ঋতুপর্ণার মাথা খেয়ে নিচ্ছে। বেচারির অবস্থা খারাপ। যেখানে যাবে ক্যামেরা নিয়ে পেছনে পেছনে যাচ্ছে। এটাই চাকরি ওদের, বলো? পেটের জন্য সব করতে হয়। এখন সময়টাই যে নিজেকে বেছে দেবার। যে যত ভালোভাবে নিজেকে বেচতে পারবে সে তত রোজগার করবে। টাকাটাই মুখ্য। কেউ প্রাইভেসি বিক্রি করছে, কেউ ব্যক্তিত্ব। কিচ্ছু করার নেই, বেচতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আমাদের মেয়েটার কি হবে বলো তো? ও তো কারোর সঙ্গে ঠিক করে কথাও বলতে পারে না। কি করবে কে জানে। চিন্তা করার কিছু নেই। এই ভিড়ের বাইরেও আরেকটা আলাদা জায়গা আছে। সেই জায়গাটা হলো নিজের জায়গা। নিজের দামটা নিজে দিতে পারলে অসুবিধা হবে না। দেখো, তাই হলেই ভালো। ভেবো না। ভাবতে না চাইলেও ভাবতে হয়। তুমি তো আর ভাববার সময় পাচ্ছ না, আমাকেই ভাবতে হচ্ছে। মেয়ের বিয়ের কথাও ভাবতে হবে আমাকে। এখনই বিয়ে কি? পড়াশোনা করছে তো, পিএইচডি করলে সেটাও করুক। জোর করে কিছু করার দরকার নেই। তাও ভাবতে হবে, সব কিছুই দেখতে হয়।
তুমি গোয়েন্দাগিরি করে যাবে? এদিকটা তো অন্তত আমাকে দেখতে হবে বলো। ওসব আমি জানি না, এখন পড়ছে পড়ুক, বিএটি এর জন্য সারা জীবন পড়ে আছে। বলো স্যার, বিজি আছেন? না, এই খেয়ে হাত ধুলাম। অর্ণব সরকারের গান শুনলাম স্যার, সত্যিই ভালো। আপনাকে লিংক পাঠিয়েছি। বাহ, এটা একটা কাজের কাজ করেছো। পৃথিবী ডিজিটাল হওয়ায় এটা একটা সুবিধা হয়েছে, যাই বলো। অনেক কাজের জিনিস সহজেই পাওয়া যায়। কিন্তু লোকটা উঠতে পারলেন না স্যার, এটাই কষ্টকর। শুধু ভালো গাইতে পারলেই হয় না। ধরে নাও এটা আর্টের সব ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যাকিং, প্রচার, কপাল অনেক কিছু ম্যাটার করে। অর্ণবের কপাল খারাপ ছিল, ব্যাকিংও ছিল না তেমন, ফলে যা হবার তাই হলো। সে তো লং রানে অরুণও শেষ অবধি পারলেন না। সেটারও আলাদা কারণ আছে। ধরে নাও এই ইউটিউব ইত্যাদি আসার পরে আগের ব্যাকিংগুলো আর লাগছে না। প্রচুর শিল্পীর ভিড়ে তখন আরেকটা ফ্যাক্টর উঠে আসে। গানের বাইরে এখন অনেক বেশি প্রাধান্য পেতে শুরু করেছে সেই সব। যাকে, কাল সঙ্গীতা কখন নামছেন? হ্যাঁ, সকালের ফ্লাইট বলেছেন। আমরা কি এয়ারপোর্টে চলে যাব? না, নামার টাইমটা খেয়াল রেখে ফোন করো। ফ্রেশ হয়ে কখন সময় দিতে পারবেন দেখো। আর একটা কাজ করো তো। বলুন না স্যার, কি কাজ? না না থাক, আমি চ্যাটটা পাঠাতে বলবো নাকি ভাবছিলাম, মানে অরুণ আর অঙ্গিতার। না, দরকার নেই, এখন দেখবো না, ছাড়ো। ওকে স্যার। ফোন রেখে উপমন্যু ঘরে গিয়ে বসলেন, নোটপ্যাডটা বের করলেন। এবার গোটা দিনের সারসংক্ষেপ লিখে নেওয়ার পালা। পূর্ব কথা, ঋতুপর্ণা অরুণের ডিভোর্সের আগের ঘটনা। প্রিয় সঙ্গীতা, অনেকদিন তোমার সঙ্গে সামনাসামনি বসে কথা বলা হয় না। শেষ কবে বলেছিলাম? ফুলশয্যার রাত্রে, তাই না? তোমাকে বলা হয়নি, বলতে পারিনি। আমি কপর্দক শূন্য হয়ে গেছি। ভিখিরি বললেও খুব কম বলা হয়। তুমি যে টাকাগুলো বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছিলে, সেই সব টাকা আমি জুয়া খেলে হারিয়ে ফেলেছি। তুমি জানো সে টাকা বাড়ছে, বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে। প্ল্যান করেও রেখেছো তুমি একটা নতুন বাড়ি, কারণ তোমার ফ্ল্যাট ভালো লাগে না। আমি ভেবেছি ঠিকই তো, তোমার কথার দাম আছে। আমি তোমার টাকাগুলো নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার আগেই স্যামুয়েলের আড্ডায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম একদিন। 10,000 টাকা 30,000 হয়ে গেল একটা টেবিলেই। তোমাকে বলিনি, ওরা বলল আমি পারবো, আমি পারবো। একেবারেই বুঝিনি ওটাকে বিগিনার্স লাক বলে। সেই থেকেই শুরু হলো আমার টাকা হারানো। যখনই কোনো পেমেন্ট এনে দিয়েছ, আমি আর ব্যাংকে দিইনি। কোনোদিন জিতেছি, কোনোদিন সব টাকা হারিয়েছি। একটা অদ্ভুত নেশার ভিতরে চলে গিয়েছিলাম আমি। তোমাকে মিথ্যে বলার নেশা, টাকাগুলো জুয়ায় লাগানোর নেশা। একে করে আমি তোমার সব টাকা হারালাম, কিন্তু তাও আমার নেশা কিন্তু কমলো না। তখন তোমার এফডি ভেঙে দিলাম। সেই টাকা দিয়ে আবার খেলে সব হারালাম, সব। সঙ্গীতা, সব। 20 লাখ টাকা হারার একটা টাকাও অবশিষ্ট নেই। এরপরে কি করলাম বলো তো? এবারে দলিল বন্ধক রেখে টাকা নিলাম, 30 লাখ টাকা। ভাবলাম এই টাকা দিয়ে আগের 20 লাখ টাকা ঠিক উঠে আসবে। আসলে কিন্তু আমি জানতাম আসবে না, কিছু আসবে না। কিন্তু কি বলবো বলতো, সেই প্রবল নেশা তখন আমার মাথাতে ঢুকে গেছে। আমি আমি পাগলের মতো আবার খেলতে শুরু করলাম। আর 3-5 মাথায় সেটাও হারালাম। বাড়ি গেল, ব্যাংকের টাকা গেল, এফডি, সেভিংস সব শেষ। নিজেকে মুস্তাফা আলীর সামিরুদ্দির ভাই বলেই মনে হচ্ছে আমার।
কি বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিতে আমাকে তুমি? কত ভালোবাসা, কত কিছু। এই সংসারে আমি কিচ্ছু দিতে পারিনি, শুধু শেষ করেছি, শুধু শেষ। তবে হ্যাঁ, একটা কাজের কাজ আমি করেছিলাম বছর 5 আগে, যখন চাকরি করতাম। একটা টার্ম ইন্স্যুরেন্স করেছিলাম আমার নামে। আমি বেঁচে থাকতে তো তুমি আর সে টাকা পাবে না, বাড়িও বাঁচবে না, তোমার টাকাও আসবে না। তবে আমি মরলে তোমার সব উসুল হয়ে যাবে। ওরা আত্মহত্যা কভার করে। ছেলেটা আমাকে বলেছিল, আমি ডকুমেন্ট দেখিয়ে সেটা জেরক্স করে মার্ক করে রেখেছি। খাটের উপরেই থাকলো সেটা। আর কোম্পানি জ্বালাতন করলে ওদের চ্যালেঞ্জ করো এই পলিসি ডকুমেন্ট দেখিয়ে। এক প্রকার বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত নিয়েছি আমি। কখন যে এই নেশা আমার মাথা দখল করে নিয়েছিল জানি না, কিন্তু যখন চোখ খুললাম নেশা নেমে গেল। বুঝলাম আমি এই পৃথিবীতে বাঁচার সমস্ত অধিকার খুইয়েছি। আর বেঁচে থেকে কোনো লাভ নেই। আর বেঁচে থাকবোই বা কি করে বলো তো? কি মুখ দেখাবো তোমাদের কাছে? আমাকে ক্ষমা করতে পারবে না জানি, তবু হাত জোর করে শেষবারের মতো ক্ষমা চেয়ে নিলাম। হিতি, অপরেশ। ঘুম পাচ্ছে সঙ্গীতার। চুপ করে বসে আছেন তিনি। ঋতুপর্ণা এসে তার কাঁধে চাপ দিলেন। ওঠ, কিছু খা। সঙ্গীতা মাথা নিচু করলেন। অরুণও এসেছেন, সোফায় বসেছেন আসার পরে। ঋতুপর্ণা বললেন, বডি নিয়ে গেছে বলল, পোস্টমর্টেম তাড়াতাড়ি হয়ে যাবে, ভাবিস না। সঙ্গীতা একটু কাঁদেননি। মাথা তুলে অরুণকে দেখে বললেন, দাদা এসেছেন, চা বলি? না না, ব্যস্ত হবেন না, চা পরে খাবো। ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। এবার আর পারলেন না সঙ্গীতা। ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন তিনি। মিডিয়া ঢুকে গিয়েছিল কোনোভাবে, ছবি তুলতে শুরু করলো। অরুণের মাথা গরম হয়ে গেল। আপনারা কি মানুষ? ফটো তুলছেন, মানুষের শোকের ফটো তুলছেন, এগুলোও বিক্রি করবেন? বেরোন 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 এখান থেকে। মারমুখী হয়ে উঠলেন অরুণ। কিছুক্ষণের মধ্যেই ঘর একেবারে ফাঁকা। ঋতুপর্ণা বেশ কিছুক্ষণ সঙ্গীতাকে সামলে বললেন, তুই বস, আমি চা বানিয়ে আনছি। না না, তুই কেন? চুপ করে বস না। ঋতুপর্ণা উঠে রান্নাঘরে চলে গেলেন। অরুণ সঙ্গীতার সামনে বসলেন, বললেন, ভাববেন না, ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। সঙ্গীতার পরনের শাড়ি এখন অবিন্যস্ত, যেন একটা বিষণ্ণ নিটোল যৌবন খেলা করে যাচ্ছে শরীর জুড়ে। অরুণ হঠাৎ যেন এক প্রবল উত্তেজনা বোধ করলেন তার শরীরে। বর্তমান সময়। আমি একটা ভালো সোয়েটার কিনবো বাবা। অর্চি বলল নৈনিতাল নাকি পুরো ইউরোপের শহরের মতো সুন্দর। ব্রেকফাস্ট খেতে বসেই টেবিলে কথাগুলো বলল তাতান। অর্চিটা কে রে? এই নামটা শুনিনি তো। বয়ফ্রেন্ড জুটিয়েছিস নাকি? অর্চির কথা বলেছি, ভুলে গেছো? আরে আমাদের সঙ্গেই তো পড়ে। মা খালি এসব ভাবে তোর। আহা, ছেলে বন্ধুও হয়, আজে বাজে বলো না তো। আসলে মারি না গোয়েন্দা হওয়া উচিত ছিল। সে আর বলতে, যেভাবে বুঝে যায় কোন দিন শুধু টিফিন খেয়েছি আর কোন দিন টিফিনের সঙ্গে ক্যান্টিনের অমলেটও কিনে খেয়েছি, গোয়েন্দা ছাড়া সেটা আর কে বুঝবে? না বোঝার তো কিছুই নেই। আমি তোমায় যেদিন পাউরুটি দিই টিফিন ফেরত আনার সময়, তাতে কাঁচা লঙ্কা থাকলেই বুঝতে হবে তুমি অমলেট কিনে খেয়েছো। তাও ধরা পড়তে না যদি টিফিন ক্যারিয়ারটা ধুয়ে আনতে। যেরকম থাকে সেরকম নিয়ে চলে আসো, ধরা তো পড়বেই। খুন করার পর ফিঙ্গারপ্রিন্ট রাখলে ধরা তো পড়বেই। এটা ভালো বলেছে তো। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা একবার চেক করে নিতে হবে। না রে তাতান, খামোখা আমি একা একা ঘুরে বেড়াই। তোর মাকে আমার পার্টনার করে নিলে খারাপ হবে না কিন্তু? হ্যাঁ, তাহলেই হয়েছে। সংসারটা একেবারে উচ্ছন্নে যাবে তাহলে। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। আর এই যে তাতান, তুই যে আশা করে আছিস তোর বাবা তোকে নৈনিতাল নিয়ে যাবে, তার জন্য আবার সোয়েটার কেনারও প্ল্যান করে ফেলেছিস। তুই জানিস তো
কেসটা না মিটলে তোর বাবা কোথাও যাবে না। ছাড়ো না মা, এমনিতেই টেনশনে আছি যাওয়াটা নিয়ে, তুমি আরো বেশি বেশি করে কথা বলে সেটাকে জিংস করছো। করোনা তো এমন ভালো লাগে না, সোয়েটার তো কেনাই যায়। হ্যাঁ, ওটাই বাকি আছে। কলকাতার গরমে তুই সোয়েটার কিনবি। ওই তোমার সাগরে দেশে গেছে, বেরোই। টিফিনটা খেয়েও দয়া করে দিয়েছি। রিটায়ারমেন্টের পরেও টিফিন বানাতে হচ্ছে, আমার কপাল। জিপে উঠে উপমন্যু বললেন, ফোন করে নিয়েছো তো? বাড়িতে ঢুকেছেন সঙ্গীতা? হ্যাঁ স্যার, এই ঢুকলেন জাস্ট। বেশ, চলো তাহলে। গান ভালো লাগলো লাহিড়ী? ভালো? কি যে বলেন স্যার, ভালো তো খুব ছোট শব্দ ওকে ডেসক্রাইব করার জন্য। এত সুন্দর গানের গলা নেশা ধরিয়ে দিয়েছিলেন রীতিমতো ভদ্রলোক। আচ্ছা, ওকে কি ইন্ডাস্ট্রি থেকে সরানোর জন্য কোনো স্পেশাল এফোর্ট দেওয়া হয়েছিল? মানে পলিটিক্স করে তাড়ানো হয়েছিল? পুরনো দিনের রিপোর্টাররা বলতে পারবে সেটা। অমলদা এখন বেঁচে নেই, বিশ্বজ্যোতিদা বলতে পারবে। ওই সময়ের অনেক কথা জানেন। অবশ্য অরুণের প্রাইম টাইমে উনি অর্ণবকে উঠতে বাধা দিয়েছেন, এটা আমার ঠিক বিশ্বাস হয় না। তবে কজন মানুষকে আর চিনলাম। শুনেছি স্যার, মনিকা সেলেস বলে একজন টেনিস প্লেয়ার ছিলেন। অনেকে বলে স্টেফি গ্রাফ তাকে ছুরি মারিয়েছিলেন, যদিও ব্যাপারটা ভিত্তিহীন। তবে রাইভ্যালরি থেকে অরুণবাবু কি করেছিলেন, কতটা এফার্ট দিয়েছিলেন অর্ণবের কেরিয়ার শেষ করতে, এইটা আমাদের জানা দরকার। বিশ্বজ্যোতিবাবুর ফোন নাম্বার আপনি আমাকে দিতে পারেন স্যার, আমি কথা বলে জেনে নেব না হয়? ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দিচ্ছি তোমাকে, তুমি কথা বলে নিও। ওকে স্যার। তবে অরুণের ওপর তপব্রতবাবুর রাগ আছে বলে মনে হলো না। আসলে সময়ই সব ক্ষতে মলম দেয়, স্মৃতি ক্ষতে নুন ছেটায়, আর কিছু না। ওরা সঙ্গীতার বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। লাহিড়ী সঙ্গীতাকে ফোন করে বাড়ির সঠিক নির্দেশ নিয়ে নিলেন। আমি খুব টায়ার্ড অফিসার, খুবই টায়ার্ড, মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। ঘরে ঢুকেই কথাটা বললেন সঙ্গীতা। কয়েকটা রুটিন প্রশ্ন করব ম্যাডাম, তেমন কিছু সময় নেব না। আমাকে ইন্টারোগেট করার ব্যাপারে ফোনও গেছিল। একটা কথা বলবেন, আমার নাম কে তুলেছে? ঋতু? সেটা আমরা বলতে পারবো না, কিছু গোপনীয়তা আমাদের মেনটেন করতেই হয়। আশা করি আমার বাধ্যবাধকতা আপনি বুঝবেন। না বোঝার কিছু নেই। দেখুন অফিসার, আমার হাজব্যান্ড খুব বড় একজন জুয়ারি ছিল। প্রফেশনাল জুয়ারি বলতে যা বোঝায় একেবারে তাই। আমি অনেক দিন ধরে যা রোজগার করেছিলাম আমার বর সব ফুঁকে উড়িয়ে দিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাকে নিজেকে নিংড়ে যেতে হয় রোজ। বেঁচে থাকতে হবে তো বলুন, কদিন আর পারবো? তারপর বসে কে খাওয়াবে আমাকে? বাগডোগরা থেকে ছুটতে ছুটতে এলাম, এত টেনশন হচ্ছিল আপনাদের ফোন পাবার পর থেকে। আর অরুণের ব্যাপারটা শোনার পর থেকে আমি আর ঠিক নেই। এত ভালো একজন মানুষ, কত বড় ক্ষতি হয়ে গেল আমি জানি। ওর সঙ্গে আপনার বন্ধুত্বটা কি ওদের ডিভোর্সের আগে থেকেই ছিল? হঠাৎ করেই। আমার হাজব্যান্ড যেদিন মারা গেল, ওরা দুজনে এই বাড়িতে এসেছিল আমি সান্ত্বনা দিতে। সেদিন রাতে আমায় ফোন করে, ঋতুকে না জানিয়ে। আমাকে বলেছিল ওকে না বলতে, বলিনি আমি। তারপর ওদের ডিভোর্স হলো, আমাদের সম্পর্কটাও গভীর হলো। অরুণ আমাকে বিয়ে অবধি করতে চেয়েছিল। স্ক্যান্ডেলের ভয়টায় ও পায় না, আমিও পাই না। কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা সম্পর্কে থেকে আমি এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম এই বিয়ে নামক ব্যাপারটার প্রতি, যে তারপর থেকে আমি আর মন থেকে সায় পাইনি। অরুণবাবুর ভয়াবহ রকমের লোনও তো হয়ে গেছিল বাজারে, তাই না? বলেছিল আমাকে। আমার হাজব্যান্ড একজনের কাছে টাকা নিত, আমি তার নাম্বার দিয়েছিলাম। আপনার হাজব্যান্ড যার থেকে ধার নিতেন তার সঙ্গে আপনার পরিচয় হয়েছিল কি করে? ও চলে যাবার পর টাকা উসুল করতে লোক পাঠিয়েছিল তো। আমার বর 2 লাখ টাকা নিয়েছিল, সুদে আসলে সে টাকা 5 লাখ টাকা হয়ে গেছিল। আমি প্রথমেই বেঁকে বসেছিলাম, এত সুদ আমি দেব না। শেষে একটা সেটেলমেন্ট হলো, 3 লাখ টাকা দিতে হলো, 2 লাখ টাকা বাঁচল। কত টাকা ইন্টারেস্ট গেল সেটা ভাবলে এখনো আমার শরীর খারাপ হয়। উপমন্যু নোটপ্যাডে লিখলেন, হেমন্তকে ধরতে হবে,
কেন সে 2 লাখ কম নিল? ইদানিং আপনার সঙ্গে অরুণবাবুর সম্পর্ক কেমন ছিল? আপনি জানতেন ওর 2জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল? কোনো একজনকে আবার বাড়ি ভাড়া করে দিয়েছিলেন? না, এত গভীরে আমি কিছু জানতাম না। তবে ওর শারীরিক চাহিদা ছিল, সেটা বেশিই ছিল। ঋতু সেটা মেটাতো না। ঋতুর মাথায় তখন হিরোইন হবার চিন্তা ঢুকে গেছিল। এক ঘরে শুতো না পর্যন্ত দুজনে। আমি তো জানি বিয়ের পর থেকে ওদের ফিজিক্যাল রিলেশন বলে কিছুই ছিল না। অরুণ বেচারি ছটফট করত। ঋতু চলে যাবার পর দিশেহারা হয়ে গেছিল লোকটা। ওই দুজনের অস্তিত্ব থাকলে আপনার অসুবিধা হবার কথা না, তাহলে বলছেন? কোন দুজন? ও, ওই মেয়ে দুটো। আমার সুবিধা অসুবিধার তো কিছু নেই অফিসার। আমি তো অরুণের সঙ্গে বিয়ের সম্পর্কে ছিলাম না। বলতে পারেন আমরা ফ্রেন্ডশিপের ওপেন রিলেশনশিপে ছিলাম। আমাদের মধ্যে অত উত্তর দেওয়ার দরকার পড়েনি এখনো পর্যন্ত। আপনাকে অ্যাবর্শন করাতে হয়েছিল কয়েক মাস আগে। সেটা আমার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমি কিছু বলতে যাব না। আপনার তাহলে তেমন কোনো মোটিভ দেখা যাচ্ছে না। আপনার বন্ধু অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরলে আপনার আপত্তি ছিল না, তাই তো? আমি মনে হয় বোঝাতে পারছি না। আমাদের কে কোন রিলেশনে যাবে তা নিয়ে কোনো সমস্যা ছিল না, বুঝতে পারছেন? বুঝেছি। ঠিক আছে ম্যাডাম, কিছু মনে পড়লে আমাকে ফোন করে নেবেন। আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় অরুণের উপর সব থেকে বেশি রাগ কারোর থাকলে সেটা ঋতুর থাকবে। সেটা থেকে নজর ঘোরাতে ঋতু চেষ্টা করে যাবে। ওর অনেক মিডিয়ার ওপরের লোকেদের সঙ্গে যোগাযোগ হয়। যেমন কি নাম তাদের? বিভিন্ন লোক আছে। ওকে দেখে যতটা সরল বলে মনে হয়, আসলে কিন্তু তা না। ঠিক আছে, মাথায় থাকবে। আসি ম্যাডাম। দুজন পরস্পরকে দোষ দিয়ে যাচ্ছে স্যার। একে অপরের ওপর প্রচুর রাগ। হ্যাঁ, সেই চিরাচরিত ব্যাপার আর কি। এক ফুল দোমালি না কি বলো তোমরা, সেই ব্যাপার। আমরা দুপক্ষের কথাই সমান গুরুত্ব দেব, তাই তো স্যার? অবশ্যই। দুজনের যে কেউ খুনি হতে পারে, আবার নাও হতে পারে। এই প্রত্যুষার খবর কি? হাউসওয়াইফ স্যার। হাজব্যান্ড বহুদিন আগে নিখোঁজ, তারপরে লাইনে নামা। ওর স্টেটমেন্ট নেবেন? হ্যাঁ, সেটা তো নেবই, কিন্তু তার আগে একবার ওই অরুণের রয়্যালটি সম্পর্কিত ব্যাপারটা দেখে আসি। চলো। চলুন স্যার। চলো। অনামিত্র ঘোষের বালিগঞ্জের বাড়ি বেশ বড়। অনামিত্র বাড়িতেই ছিলেন। উপমন্যুকে দেখে একগাল হাসলেন। আমার যে কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে পদতুলি দিলেন। আপনার কেসটা নিয়েই তো এখন মিডিয়া চর্চা করে যাচ্ছে, সারা পৃথিবীকেই দোষী করে ফেলেছে। আমি ভাবছি আমার নাম কখন উঠবে। আপনি দেখলাম প্রেসের আগেই চলে এসেছেন। ভালো দার্জিলিং চা আছে, আনাই? ঠিক আছে, আপনি আমাকে একটু বলবেন, অরুণবাবু কি ঠিকঠাক পেমেন্ট পেতেন? পেতেন। আমার কোম্পানির লেগাসি কি আজকের? কতদিনের কোম্পানি। যখন সিডি এলো, পাইরেসি জ্বালাতনের সবাই অতিষ্ঠ, সেই কঠিন সময়টাও যখন আমরা টিকে গেছি, আর আশা করি আর অসুবিধা হবে না। এখন কপিরাইট নামক হাতিয়ারের যুগে আমরা আবার আগের জায়গায় চলে এসেছি। অরুণবাবুর সঙ্গে আমাদের চুক্তি ছিল, উনি আমাদের এক্সক্লুসিভ শিল্পী ছিলেন। আমাদের বাইরে অন্য কোনো কোম্পানির সঙ্গে উনি কখনো গান করেননি। ফলত আমাদেরও দায়িত্ব ছিল তার যেন খাওয়া পড়ার কোনো অসুবিধা না হয়। সমস্যা হলো তার ডিভোর্সের পরে। ম্যাডাম, অর্থাৎ ঋতুপর্ণা ম্যাডাম আমার সঙ্গে একদিন দেখা করে জানালেন অরুণবাবু একটা রেকলেস লাইফ লিড করছেন। আমিও কিছুটা আভাস পেয়েছিলাম। ম্যাডামের কথায় সেটা কনফার্ম হলাম। জানা গেল ভদ্রলোক গণিকা গমন করে তার সমস্ত সেভিংস তো উড়িয়েইছেন, উল্টে বাজারে অনেক দেনা করে ফেলেছেন। আমি ম্যাডামকে জানালাম যে ওর প্রাপ্য টাকা দিয়ে অরুণ কী করবেন সেটা তো আমার হাতে নেই না। তখন ম্যাডাম বললেন, তা সত্ত্বেও আমার একটা সামাজিক দায় থেকে যায়, যেটা আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। একটা লোক এভাবে টাকা নয় করবে, মানে ব্যাপারটা অনেকটা আমি কি একটা লোককে নেশা করতে উৎস দিতে পারি ড্রাগসের, সেরকম ধরে নিন। অগত্যা আমি একটা অন্য পথ নিলাম। আমার সিএকে নির্দেশ দিলাম অরুণের রয়্যালটির টাকা কমিয়ে দিতে। একটা ভাগের টাকা অরুণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতেন, অন্য ভাগটা আমরা সিএসআর অ্যাক্টিভিটিতে দিতাম। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এভাবে আপনারা কারো প্রাপ্য টাকা চেপে যেতে পারেন নাকি? যেতে হয়েছিল, হ্যাঁ, অন্যায় তো বটেই। আমি মন থেকে সায় পাইনি, কিন্তু ম্যাডাম এমন রিকোয়েস্ট করে যেতে লাগলেন, আমার আর উপায় রইল না। কিন্তু শেষ থেকে আমি পারলাম কই। এক রাতে আমার বাড়িতে এসে উপস্থিত হলেন অরুণদা।
আমার হাতে পায়ে ধরে বললেন যেভাবেই হোক 3 লাখ টাকা ব্যবস্থা করে দিতে হবে। বাজারে তার ভয়াবহ দিনা হয়ে গেছে। আমি আর পারিনি, দিয়ে দেবার ব্যবস্থা করেছিলাম। এটা আমাদের জানাননি কেন? জিজ্ঞেস করলে তবেই জানাবো ঠিক করেছিলাম। এটা নিয়ে হইচই হবার কিছু ছিল না। ওই 3 লাখ মতো পেমেন্টই আমরা চেপে গেছিলাম। সে টাকা অ্যাকাউন্টসে কি হিসেবে দেখালেন? লোন দেখিয়েছি, পরে রাইট অফ করে দেবো। আমি জানি না আপনি কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন। আপনার কি মনে হয় এভাবে হিসেব এলোমেলো করে চলতে পারবেন? বুঝে নেবো স্যার, ওসব দেখার জন্য সিএ আছে অফিসার। আমি আপনাকে দাদার ব্যাপারে মিথ্যে বলতে চাইনি। আপনার উপর বিশ্বাস আছে বলে সবটা বলে দিলাম। আশা করব সত্যিটা বলেছি বলে এই ব্যাপারে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ব না। তা হয়তো পড়বেন না, তবে ঠিক আছে, আপনার পাঠা, আপনি কোন দিকে কাটবেন আপনিই ভালো জানেন। এই 3 লাখ টাকার ব্যাপারে ম্যাডামকে বলেছিলেন? না, তবে ওই টাকা ওড়াতে অরুণদার বেশি দিন লাগেনি। তারপর আবার এসেছিলেন। বাজারে নাকি 10 লাখ দেনা করেছেন আবার। সেই টাকা আমি আর দিতে পারিনি, দেওয়া সম্ভব ছিল না। চা এলো। অনামিত্র বললেন, প্লিজ অফিসার, এই চা টেস্ট করে দেখুন, এইসবের টেস্ট আলাদা। চাটা সত্যিই ভালো। লাহিড়ী আর উপমন্যু দুজনেই বেশ তৃপ্তি করে খেলেন। অনামিত্র বললেন, একটা সময় ছিল যখন মনে হয়েছিল এবার ব্যবসা গোটাতে হবে। চারিদিকে পাইরেটেড সিডি ডিভিডি ছেয়ে গেল। পাকিস্তানি সাইটগুলো গান আপলোড করে দিল। সে এক ভয়াবহ সময় গিয়েছে। এই ইউটিউব বলুন, স্পটিফাই বলুন, এরা এসে মার্কেটটা অনেক বাঁচিয়ে দিয়েছে স্যার। সবথেকে বড় কথা, লোকে যখন দেখছে 5 সেকেন্ড বা 20 সেকেন্ডের বিজ্ঞাপন দেখেও গান শোনা কোনো এক অজানা পাকিস্তানি সাইটের থেকে অনেক নিরাপদ, তখন ওসব সাইটে তারা আর যাচ্ছে না। আমরা বেঁচে গেলাম, ব্যবসাটাও বেঁচে গেল। এখন কেউ আনঅথরাইজ ওয়েতে গান আপলোড করলেই কপিরাইট খায়, চ্যানেলই উড়ে যায়। ফলে আপনাদের রেভিনিউটা থেকে যাচ্ছে, সমস্যা কম হচ্ছে। সত্যি কথা বলতে কি, ঘটনাটা এটাই। সিডি বা ডিভিডি সেল কেমন ছিল অরুণবাবুর? এককালে ছিল, সেটা থেকে এমন কিছু আসতো না। তবে সে সময় উনি অনেক প্রোগ্রাম করতেন, ফলে রোজগার নিয়ে চিন্তা করতে হয়নি। ওর শত্রু কেমন ছিল? প্রফেশনাল লাইনের কেউ কি এই কাজ করতে পারে? দেখুন, শত্রু নাকি জানি না, তবে অর্ণব সরকারের সঙ্গে ওর রেষারেষি ছিল। অরুণদা একটা সময় আমাকে বারবার বলে রাখতেন এই অর্ণব যেন বেশি প্রোগ্রাম না পায়, অ্যাক্টিভলি এসব দেখতেন। আর আপনি ওর কথা শুনে অর্ণবকে সাইড করে দিয়েছিলেন, তাই তো? উপায় ছিল না স্যার। সিনেমার গান করেছিলেন বলে অরুণদার বাজার ভালো ছিল। অর্ণব তখনও প্রতিষ্ঠা পায়নি, ফলে অরুণদার ইনসিকিউরিটিটা আমাকে ইউজ করতে পেরেছিল। আমার বাবা তখন বোম্বে দেখতেন, পরে জানতে পারেন। আমাকে বকাবকিও করেন প্রচুর। একটা সময় আমি নিজে অর্ণববাবুর কাছে গিয়ে ব্যাপারটা রিকনসাইল করতেও চাই। দুঃখের বিষয়, অর্ণব বাবাকে পরিষ্কার বলে দেন তিনি এই জঘন্য লাইনে আর আসতে চান না, সব নাকি ছেড়ে দিয়েছেন। দেখেছো লাহিড়ী, এই লাইনটায় কি লেভেলের পলিটিক্স হয়? পলিটিক্স আর কি দেখলেন স্যার, সে পলিটিক্সের গল্প করতে গেলে ভোর হয়ে যাবে। তবে যেহেতু চাকরি নয়, গান করেই পেটের ভাত আসে, তাই সামনে হাসাহাসি করলেও অনেক শিল্পীই ভেতরে ভেতরে মারাত্মক রাজনীতি করেন। অরুণদা ইজ নট অ্যান এক্সেপশন, বুঝলেন? তারপর অন্য তো মারা গেলেন। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু আমি তখন সিঙ্গাপুরে একটা মিটে গেছিলাম, পরে এসে জানতে পারি। আমার আর সেটা ফলো আপ করা হয়নি। অর্থাৎ অন্য বেঁচে থাকলে হয়তো আমরা ওকে সাসপেক্ট লিস্টে রাখতাম। অর্ণবের ছেলে বা মেয়ে প্রতিহিংসাবশত কাজটা করে যদি? একটা ছেলে আছে, তবে সে স্বাভাবিক না আর কি। তার পক্ষে এসব করা সম্ভব বলে মনে হয় না। ও হ্যাঁ, এটা আমিও শুনেছিলাম। এই লাইনে আর তেমন কেউ নেই যাকে সন্দেহ করা যাবে। আচ্ছা, ঋতুপর্ণা ম্যাডামকে সন্দেহ করা যায় কি? সেটা আমি বলতে পারবো না, অত কন্ট্যাক্টও নেই ওর সঙ্গে আমার। তবে মিডিয়া তো ওকে অনেকটা দোষী করেই দিয়েছে। কাল দেখছিলাম জনমত সমীক্ষায় ঋতুপর্ণা 75% ভোট পেয়েছেন। ও পাবলিক পোল গোয়েন্দার কাজও করে দিচ্ছে। হ্যাঁ, এই জন্যই দেশটার এই হাল হয়েছে। দোষী বা নির্দোষ বড় কথা নয়, বেশি শতাংশ মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা বড় কথা। কি ভয়ঙ্কর দিন আসছে। সত্যিই তাই, আজকাল বড্ড ভয় হয়, যাই বলুন। যা বলেছেন। যাই হোক, চলো লাহিড়ী, এবার অন্য খোঁজে বেরোনো যাক।
বেল বাজাতে প্রত্যুষা দরজা খুললেন। আসুন। বাড়িটা ছোট, বসার ঘরটা ঘুপচি, ছোট ছোট দুটো সোফা, একটা ছোট টিভি ওয়াল মাউন্টিং করা আছে, দেওয়ালে একজন বয়স্ক লোকের ছবি। উপমন্যু জিজ্ঞেস করলেন, ইনি? আমার শ্বশুর। আর আপনার হাজব্যান্ড? অনেকদিন নিখোঁজ, কোনোভাবেই আর কোনো যোগাযোগ হয়নি। ক বছর সংসার করেছিলেন? 2 বছর। একদিন সকালে বাজারে যাবে বলে বেরোলো, আর ফেরেনি। তারপর সেভিংস ছিল কিছু, তারপর। আর শ্বশুরবাড়ি? দুজনেই অনেক আগেই চলে গেছেন। অরুণবাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি করে? আমায় একজন যোগাযোগ করেন, ওর বাড়িতে দিয়ে আসা হয়েছিল আমায়। 1 রাত থেকেছিলাম, আর তখন থেকেই নিয়মিত গিয়েছি। কখন যেতেন আপনি? রাত 11:30টার দিকে পিক আপ হতো। আপনি দিনে ঘুমোন? হ্যাঁ, রাত জাগার জন্য শারীরিক মানসিক প্রস্তুতি নিতে হয়। এমনিতেও এখন আর ঘুম হয় কই, ক্লায়েন্ট না থাকলেও জেগে বসে থাকি, রাতে আর ঘুম আসে না। অল্টারনেট কিছু ট্রাই করেননি? আপনার মনে হয় যে এই সময় চাকরি পাওয়াটা এত সোজা? হ্যাঁ, পাওয়া যেত হয়তো খুঁজলে, কিন্তু ওই যে 1 বছর ধরে খুঁজে যেতে হতো, আর ওই খোঁজার সময়টুকুই ছিল না আমার কাছে। সময় কম ছিল, আমার বরের অনেক ধার দেনা ছিল, তাই আমিও আর অন্য কিছু ভাবতে পারিনি। আপনার বরেরও ধার দেনা ছিল? তিনি কি হেমন্তর কাছ থেকে চড়া সুদে টাকা নিতেন নাকি? আপনি চেনেন ওকে? বাদ দিন, আপনি বলুন হেমন্ত কত টাকা পেত? 4 লাখ। ইএমআই ছিল 40,000 টাকা। আমার তখন মরণ বাঁচন অবস্থা। দিনে রাতে বাড়িতে লোক আসছে, পাড়ার লোকেদের সামনে চিৎকার করে গালাগাল দিচ্ছে। কত কাঁদবো বলুন তো? কেঁদে তো আর সেই পরিস্থিতি থেকে বেরোনো যেত না, তাই না? আপনার সঙ্গে শেষ দেখা কবে হয়েছিল অরুণবাবুর? 3 দিন আগে ওর বাড়ি গেছিলাম। কেমন মুড ছিল? স্বাভাবিক, যেমন থাকে। আমরা অনেকক্ষণ গান শুনলাম, ওর সঙ্গে গান শুনতে হতো, কখনো আবার ওর গানে গলাও মেলাতে হতো। এরকমও হয়েছে একটা গোটা রাত আমরা ড্রয়িং রুমে শুধু গান শুনেই কাটিয়েছি। এরকম একজন মানুষ বিরল স্যার, আমি বলে বোঝাতে পারবো না উনি কত ভালো মানুষ ছিলেন। এই লোকটা চলে গিয়ে আমার সব শেষ হয়ে গেল। আমি আর ঘর থেকে বেরোতে পারিনি, ক্লায়েন্ট মিট তো ছেড়েই দিলাম। আমি কবে এই সব কিছু থেকে বেরোতে পারবো নিজেই জানি না। উপমন্যু সময় দিলেন। প্রত্যুষা সামলে নিলেন মিনিট 3 মধ্যে। আপনি কাউকে সন্দেহ করেন? আপনি যখন ওর বাড়িতে যেতেন কোনো হুমকি ফোন মাঝে মাঝে আসতো? রাত 2টো নাগাদ একটা ফোন আসতো। উনি অন্য ঘরে চলে যেতেন। যখন ফিরতেন তখন অত্যন্ত গম্ভীর হয়ে যেতেন, গল্প না করে চুপ করে শুয়ে পড়তেন। ওই ফোনটা এলে আমি না নাম জিজ্ঞেস করেছিলাম, জানেন কে ফোন করেছে? উনি বলতেন চিনবে না। ফোন রিপোর্ট এসেছে? হ্যাঁ স্যার। হুমকি দিত বলে মনে হয়েছিল কখনো? ঠিক কি বলতো আমি জানি না, আসলে অন্য ঘরে চলে যেতেন তো, তাই কিছুই বুঝতাম না। আচ্ছা, আপনার স্টেশন লিভ করার কোনো প্ল্যান নেই তো? না, আমি আর কোথায় যাব? খুব বেশি হলে যদি আবার কাজটা শুরু করি সেক্ষেত্রে যেতে হতে পারে। আমাদের জানিয়ে যাবেন, কেমন? চলো লাহিড়ী। পূর্ব কথা। তমাল তরু কড়া পরিচালক, ডিসিপ্লিনড, পাংচুয়াল। দেরি হলেই চিৎকার শুরু করেন। মেকআপ রুমে বসে ঋতুপর্ণা তৈরি হচ্ছিলেন। মিনিট 5 মধ্যেই শট। তন্দ্রা এসে বলল, দাদা এসেছে। এখানে? হ্যাঁ, বলছে তোমার সাথে খুব জরুরি কথা আছে। বেশ, পাঠিয়ে দে। তারপর মেকআপ আর্টিস্টকে বললেন, তুমি একটু বাইরে যাও তো, একটু পরে ডাকছি তোমায়। ঘর খালি হয়ে গেল। অরুণ হন্তদন্ত হয়ে ঢুকলেন ভেতরে।
শুনলাম আমি কি টাকা পাবো না পাবো সেসব ব্যাপারে তুমি অনুমিত্রর সঙ্গে কথা বলছো। আমায় সাবোতাজ করছো কেন তুমি? যা করার তোমার ভালোর জন্যই করেছি। তুমি যেরকম দু হাতে টাকা উড়াচ্ছ, শেষ বয়সে তো আর খেতে পাবে না। সেটা আমার হেডেক, আমি বুঝবো। বুঝতে পারছো না তুমি। সেভিংসে তোমার 12 লাখ ছিল, খেয়ে ফেলেছ। লোন করছো আজে বাজে জায়গা থেকে। কত বড় সর্বনাশ হবে সেটা বুঝেছো? আমার ঠেকা নিতে কে বলেছে তোমাকে? লত মেরে সংসার ছেড়ে বেরিয়ে এসেছো, ল্যাংটো হয়ে নেচে বেড়াচ্ছ। আমি কিছু বলেছি কোনোদিন সেসব নিয়ে? আমাকে টার্গেট করছো কেন? এটা আমার ওয়ার্ক প্লেস। আশা করব এমন কোনো সিন ক্রিয়েট করবে না যেটা আমার সমস্যা তৈরি করে। তুমি এখন যাও, আমার কল হয়েছে, আমি পরে কথা বলবো। ঋতু, এই ঋতু, এসো। আরে কি করছো কি? অরুণ রাগী চোখে ঋতুপর্ণার দিকে তাকিয়ে দরজা খুলে বললেন, আমি আছি, আমি কথা বলছি, আপনি পরে আসুন। মানে হাউ ডেয়ার ইউ! আমার কাজের জায়গায় এসে আমাকে আপনি ঠিক করে দেবেন, আমি কি করব? বেরোন, বেরোন এখান থেকে। এসব কুত্তা পুষছো নাকি তুমি আমাকে টাইট দেওয়ার জন্য? তুমি যাও, যাও এখান থেকে প্লিজ। কুত্তা শব্দটা তমাল তরু নিতে পারেননি। সোজা অরুণের কলার ধরলেন। কি হয়েছে? কি বললি তুই? অরুণ জোরে ধাক্কা মারতে তমাল তরু ছিটকে পড়ে গেলেন। রাগে কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন তিনি, সিকিউরিটি এদিকে এসো, কুইক! শালা 2 টাকার পাবলিক ডিরেক্টর হয়েছে, ডিরেক্টর! সাহস কত তোদের? কাকে তেল মেরে এই জায়গায় এসেছিস তুই? সিকিউরিটি এসে গিয়েছিল। এক প্রকার গলা ধাক্কা দিয়ে অরুণকে বের করে দেওয়া হলো। ততক্ষণে ভিড় জমে গিয়েছিল। তমাল তরুর কাছে গিয়ে ঋতুপর্ণা কেঁদে ফেললেন একেবারে। কিছু মনে করো না প্লিজ, আমার লাইফটা হেল হয়ে গেছে। ডিভোর্সের পরেও শান্তি। তুমি এটাকে অ্যালাউ করলে কেন? অনেক আগেই বের করে দেওয়া উচিত ছিল। এরপর কিন্তু আমি ওকে একদম অ্যালাউ করব না, আর সবাইকে বলেও দিচ্ছি। ঠিক আছে, ফ্লোরে চলো। তমাল তরুর জামা ছিঁড়ে গিয়েছিল, কনুয়ের কাছেও খানিকটা ছিলে গিয়েছিল। হাতে লাগছে, ভালো লাগছে না ঠিক। এই টাইপের লোকজন আমার একদম পোষায় না। এত বড় একজন শিল্পী ছিল, এখন এরকম অবস্থা কেন? তুমি কোনো রিহাবে রাখতে পারতে তো ওকে। আমি আর পারিনি, একসঙ্গে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আজকাল রিহাবের কথা মনে হয় বটে, কিন্তু সেটুকু এফর্ট নেওয়ার জোরও আর আমার মধ্যে নেই। আমি সত্যি আর পারছি না। সরিয়ে দাও, সরিয়ে দাও। পারছো না আবার কি? পুলিশে আমার এক বন্ধু আছে, গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দাও। দিনের পর দিন জেলে থাকলে এই সমস্ত পিস এমনিই ঠিক হয়ে যাবে। না না, এসব আজে বাজে কথা ভেবো না প্লিজ। ও যাই হোক, ওর বাবার কথাটা তো ভাবতে হবে। আমি এসব কিচ্ছু চাইছি না, প্লিজ রাগ করো না। তমাল তরু আর কিছু না বলে চুপ করে গেলেন। রাত 1টা। ঋতুপর্ণার কাছে ফ্ল্যাটের চাবি থাকে। ফ্ল্যাটের দরজা খুলে দেখলেন রূপা বসে বসে ঢুলছে। কি রে রূপা, ঘুমোসনি কেন রে? আমি তো বলেছিলাম রাত হবে। ভয় লাগে দিদি, এত বাজে বাজে লোক চারিদিকে। তুমি যতক্ষণ না ফিরো ততক্ষণ আমার দমে ভয় লাগে। রূপার একটা ভয়াবহ অতীত আছে। তার কাছে থাকলেও মাঝে মাঝে ওর প্যানিক অ্যাটাক হয়। অবশ্য ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়। খেয়েছিস? না, ভাল লাগছে নি। চলে আয়, খাবার গরম করে খেয়ে নেব। চল। রূপা উঠল। ঋতুপর্ণা তাড়াতাড়ি চেঞ্জ করে নিলেন। রূপা খাবার বাড়ছে। ঋতুপর্ণা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কেউ এসেছিল? তাপসদায় ফোন করেছিল, দুজন লোক নাকি দেখা করতে আসিছিল, নিচ থেকেই আটকাই দিয়েছে। তাপস ফ্ল্যাটের সিকিউরিটির দায়িত্বে আছে। ওকে বলা আছে ঋতুপর্ণা ফ্ল্যাটে না থাকলে কাউকে ঢুকতে দেওয়ারও দরকার নেই। ঘুমোতে যাওয়ার আগে ঋতুপর্ণা দেখলেন তমাল তরু মেসেজ করেছেন। যেটা বলেছিলাম ভেবে দেখতে পারো। ঋতুপর্ণা উত্তর দিলেন না। এত রাতে তিনি সাধারণত উত্তর দেন না। টিভিতে একটা ডান্স প্রতিযোগিতার জাজ হবার অফার আছে। এতদিন ভাবছিলেন যাবেন না, এখন মনে হচ্ছে গেলেও হয়। ঘরে থাকলে সময় কাটে না তার। রূপার মতো তাঁরও বড্ড মন খারাপ লাগে। অনিশ শিডিউল পাঠিয়েছে, সকাল 9টায় কল টাইম, রাত 11টা অবধি শ্যুট হবে। উইকেন্ডে নর্থ বেঙ্গলে আউটডোর, তারপর একদিনের গ্যাপ দিয়ে মুম্বাই যেতে হবে।
শিডিউল দেখে বিরক্ত লাগছে ঋতুপর্ণার, ক্লান্ত লাগছে, কিন্তু উপায় নেই। সব জেনেই কন্ট্রাক্টগুলো সই করেছিলেন। এখন আর ভেবে কি হবে। অম্বর একটা ভিডিও পাঠিয়েছে। শেষের কবিতায় মেয়ে ঢুকেছে আজ। অম্বর প্রাইভেট ডিটেকটিভ। অরুণের পেছনে ওকে রাখা আছে। অরুণ কখন কোথায় যায় সব খবর থাকে, কিন্তু ঋতুপর্ণা নিজেও জানেন না অম্বরকে তিনি কেন রেখেছিলেন। অরুণের ওপর তার তো কোনো ভালোবাসা নেই, কিন্তু মনটা কেমন যেন খচখচ করে। মনে হয় অরুণ কি করছেন জানা দরকার। তাকে সবাই দেখবে বলে পর্দায় আসতে দিতেন না অরুণ। নিজের সম্পত্তি করে রাখার একটা প্রবণতা ছিল, দখল করার প্রবণতা চরম ছিল। এই মেয়েগুলোর ক্ষেত্রে তেমন নেই তো, নাকি এদের ক্ষেত্রেও আছে? ঋতুপর্ণা ঠিক করলেন অম্বরকে খোঁজ নিতে বলবেন। এখন এই মেয়েগুলো অন্য কোনো ক্লায়েন্টের কাছে যায় কিনা দেখতে, সেটাও জানা দরকার। উত্তরপাড়ায় একটা প্রোগ্রাম পেয়েছিলেন অরুণ। এত মদ খেয়ে ফেললেন রাস্তায় যে স্টেজেই উঠতে পারেননি। একজন মহিলা শিল্পীকে নাকি মদ খেয়ে জড়িয়েও ধরেছিলেন। মেয়েটাও ছাড়েনি, বলেছে ছাড়বে না। ঋতুপর্ণার মাথা ধরে যায় মাঝে মাঝে। লোকটার এই অধঃপতনের জন্য কেমন যেন নিজেকেই দায়ী মনে হয় আজকাল। ছেড়ে তো এলেন, কিন্তু সব বন্ধন মুক্ত হয়েও বেরোতে পারলেন কই? খেয়ে উঠে চুপ করে বসেছিলেন ঋতুপর্ণা। তমাল তরুকেও রাগিয়ে দিয়েছেন অরুণ। তমাল তরু রাগ পুষে রাখতে পারছেন না, মাঝে মাঝেই ফুঁসে উঠছেন, তার কাছে ভ্যালিডেশন চাইছেন। তিনি কি ভাবছেন? ঋতুপর্ণা বলবেন যে যাও, তোমার যেটা ইচ্ছে সেটা করো, সেটা সম্ভব? অরুণের রয়্যালটি কমানোর দরকার ছিল। টাকায় যেমন টাকা আসে, একইভাবে টাকায় টাকা যায়ও। যে কোনো দিন পথের ভিখিরি হয়ে যাবেন অরুণ, আর তিনি সেটা চোখের সামনে দেখবেন। হাত মুখ ধুয়ে উঠে বেডরুমে গিয়ে শুলেন। প্রায় 2টো বাজে। ডার্ক সার্কেলে বড় ভয় তাঁর। এত রাত করে ঘুম হচ্ছে রোজ, ঘুম কমও হচ্ছে। বিভিন্ন দুঃস্বপ্ন হানা দিচ্ছে মাঝরাতে। ডার্ক সার্কেল আসতে বেশি সময় নেবে না। আর কি হবে যদি কাল থেকেই সব কাজ বন্ধ হয়ে যায়? নিরাপত্তাহীনতা তো তাঁরও আসে। নিয়মমাফিক চাকরি তো নয়। এত উঁচু তলায় ফ্ল্যাট, গাড়ির ইএমআই সব তো তাঁকেই দিতে হয়। ফ্ল্যাটের মেনটেনেন্স কষ্ট অনেক মধ্যবিত্ত মানুষের ফ্ল্যাটের ইএমআই এর টাকার সমান। তখন কি করবেন তিনি? রাত হলেই বুকে ভয় চেপে বসে। আজও ঘুম আসছে না। একদিন ডার্ক সার্কেল আসবেই। চোখ খুলে শুয়ে রইলেন ঋতুপর্ণা। এতক্ষণ আপনি শুনছিলেন অভিক অর্জুন দত্তের উপমন্যু সিরিজের কাহিনী শেষের কবিতা, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।